আজকে তোমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রুশো। আমরা গত ক্লাসে হবস এবং লক আলোচনা করেছি এবং সেই আলোচনা শেষে আমরা পিওয়াইকিউ গুলো দেখে নিয়েছি এবং পিওয়াইকিউ গুলো আলোচনা করার সুবাদে আমরা চেষ্টা করেছি টপিকটিকে একেবারেই টপিকটির ক্ল্যারিটি নিয়ে আসার 100%-এ যতটা আমাদের প্রয়োজন, যেগুলো বারবার পরীক্ষায় জানতে চাই এবং যে সমস্ত পরীক্ষায় এখনো বিষয়গুলো জানতে চাইনি সেগুলো আলোচনা করে সার্বিক জিনিসটাকে আলোচনা করে নিয়েছি। Now, in today's class, we are going to discuss about the thinker Jean-Jacques Rousseau, French political thinker. রুশো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং রুশোর আলোচনায় আমরা মেইনলি যেগুলো বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, সেগুলো হচ্ছে যে রুশো পপুলার সোভারেন্টির যে আইডিয়াটি দিয়েছেন সেটি ঠিক কি, এবং কিভাবে তার আগের থিঙ্কার্সের আইডিয়া থেকে, অবশ্যই হবস এবং লকের যে আইডিয়া ছিল সেগুলোর থেকে কিভাবে ভিন্নতার কতটা ভিন্নতা রয়েছে, ব্যতিক্রম কতটা, এবং কোথায় সিমিলারিটিস রয়েছে অফকোর্স সেটাও আমরা দেখব। তাদের আইডিয়ার মধ্যে সোভারেন্টির কনসেপ্ট ইনিও দিয়েছেন, কিন্তু এনারটা পপুলার, আগের থেকে কিভাবে ভিন্ন দুজনের থেকে সেটা আমরা বোঝার চেষ্টা করব এবং সিমিলারিটিসটাও বোঝার চেষ্টা করব। With that, we also will try to understand the point called যে ক্রিটিসিজমসেও ওনাকে অনেকগুলো ফেস করতে হয়েছে। ক্রিটিসিজমের মধ্যে যেমন ওনাকে ফেস করতে হয়েছে যে হবসের মতোই তিনি নাকি একটি টোটালিটেরিয়ান স্টেটের আইডিয়া আমাদের সামনে প্রেজেন্ট করে। তো সেটা কিভাবে করেছেন যে এই প্রবলেমগুলো, এই ক্রিটিসিজমসগুলো তাকে ফেস করতে। আরেকটি আইডিয়াতে অবশ্যই আমি বলবো, তবে আজকের ক্লাসে নয়, আগামীকালকের ক্লাসে আমি যখন কোয়েশ্চেন সলভ করবো তখন ছোট্ট একটি আইডিয়া, এটা সম্পর্কে আমার নিজেরই এখনো এই ধরনের কোনো মেটেরিয়ালস আমি পাইনি বলে ওটা আমার চর্চা হয়নি, বাট আগামীকালকের ক্লাস বলবো। সেটা হচ্ছে ফোর্স ফ্রিডমের কনসেপ্ট। সেই আইডিয়াটি ঠিক কি এক্স্যাক্টলি, মানে ডিরেক্ট ইনডিরেক্টলি এটা অ্যানালিসিস করে বলা হয়েছে যে ফোর্স ফ্রিডমের আইডিয়া তিনি কিভাবে, আগামীকালকের ক্লাসে সেটা। তবে তোমরা যদি অলরেডি কেউ ইতিমধ্যে জেনে থাকো তাহলে আমাকে জানাতে পারো, আমার একটুখানি। যাই হোক, তাছাড়াও আমরা আলোচনা করব তার প্রকৃতির রাজ্যের যে ধারণাটি আছে। প্রকৃতির রাজ্যের যে ধারণাটি আছে সেই ধারণার মধ্যে আমরা দেখেছি যে প্রকৃতির রাজ্যের ধারণার মধ্যে স্টেট অফ নেচারের ধারণা হবস এবং লকও দিয়েছেন, কিন্তু সেই ধারণাটির সঙ্গে রুশোর ধারণার পার্থক্য ঠিক কোথায় কোথায় সেগুলো বোঝার চেষ্টা করব, কারণ এগুলো ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় জানতে চাইতে পারে এবং নিজের ক্ল্যারিটির জন্য এগুলো কিন্তু ভালোভাবে শুনতে হবে, বুঝতে হবে। তো আজকে আমরা যখন রুশো নিয়ে আলোচনা করছি তখন সবার আগে টাইম পিরিয়ডটা দেখে নাও। যেমনটা আমি বলে থাকি যে টাইম পিরিয়ড না জানলে হয়তো তোমার পক্ষে একটুখানি অসুবিধের, যেটা সেটা হচ্ছে যে আহ, প্রত্যেকটা আইডিয়ার একটা ইউনিকনেস আছে। সেই ইউনিকনেসের প্রাইমেসিটা হচ্ছে, ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে বা ফার্স্ট কন্ডিশনসটা হচ্ছে, যে ফার্স্ট ফিচার্সটা দেখা যায় যেটা ইউনিকনেসের, সেটা হচ্ছে যে ওই সময়কার প্রবলেমসগুলো কিন্তু ওই সময়ের মতো সিমিলার হবে সবসময় ইতিহাসের সঙ্গে, তা কিন্তু নয়। সময় যত পরিবর্তিত হচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে সমাজে যত পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি, এই পরিবর্তনের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সোসাইটিতে মানে নতুন নতুন আইডিয়া সেটাকে অ্যাড্রেস করার মতো কিন্তু আসছে। তো রুশোর সামনে কি ধরনের চ্যালেঞ্জ ছিল, কি তিনি নোটিশ করেছিলেন, সেটা অফকোর্স বোঝার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে কিভাবে তার এই আইডিয়াটি পূর্বের যে দুজন থিঙ্কার্স আছেন যারা স্টেট অফ নেচারের আইডিয়া দিয়েছেন, হবস এবং লক, তাদের থেকে ভিন্ন রকমের। এখানে শুরুতে দেখে নাও তার টাইম পিরিয়ডটি হচ্ছে 1712 সালে তিনি জন্মগ্রহণ করছেন। তিনি সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেছিলেন অবশ্যই, এবং তিনি মারা যাচ্ছেন 1778 সালে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে তিনি 1712 মানে 1712-এ তিনি জন্মগ্রহণ করছেন এবং মারা মারা তিনি গেছেন 1778-এ, অর্থাৎ 79-এ গিয়েই আমরা দেখতে পেলাম কি, 79 70 17 17 79 তো 89, সরি, 1789-এই আমরা দেখতে পেলাম যে একটি বড় বিখ্যাত ঘটনা ঘটলো ইতিহাসে। সেটি হচ্ছে কি ফ্রেঞ্চ রেভলিউশন, রেভলিউশন যেটাকে আমরা বলে থাকি, ফ্রেঞ্চ রেভলিউশনস বলে থাকি আমরা এটিকে। ফ্রেঞ্চ রেভলিউশনসে তোমরা জানো যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটির কনসেপ্ট এসেছে এবং সেই আইডিয়াটিকে তিনি কিভাবে সমৃদ্ধ করেছেন সেটাও একটুখানি বোঝার চেষ্টা করব, যে কিভাবে তাকে এই রিভলিউশনসের জনক বলা হচ্ছে, রিভলিউশনের একটা ইনফ্লুয়েন্সার বলা হচ্ছে, সেটাও আমরা বোঝার চেষ্টা করবো। তো যাই হোক, এই টাইম পিরিয়ডটি সে কারণে খুব গুরুত্বপূর্ণ এবং সেই সময় বুঝতেই পারছো যে 1712 মানে ইন্ডাস্ট্রি তখন একটা ভালো পজিশনে রয়েছে
সোসাইটির মধ্যে পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনগুলো পজিটিভ এবং নেগেটিভ একসঙ্গে দুটোই কিন্তু তৈরি করছে। প্যারালালি সেই সময়ের মধ্যে তোমরা জানো যে একটা এনলাইটেনমেন্টের পিরিয়ডের জন্ম অলরেডি হয়ে গেছে। এনলাইটেনমেন্টের পিরিয়ড মেইনলি আমরা ম্যাকিয়াভেলি থেকেই শুরু করলাম আলোচনাটা, সেখান থেকেই পেয়েছি যে এনলাইটেনমেন্টের একটা পিরিয়ড অলরেডি শুরু হয়ে গেছে এবং এই পিরিয়ডে বিশেষ করে র্যাশনালিটি, সেখানে রিজনস, সেখানে সায়েন্টিসিজম এগুলোর কিন্তু তৈরি হয়ে গেছে। সায়েন্টিফিক ডিসকাশন সেখানে শুরু হয়েছে। সেখানে যুক্তির উপর ভিত্তি করে বেস করে সেখানে কিন্তু সিদ্ধান্তে উপনীত হওয়ার কিন্তু প্রবণতা শুরু হয়েছে এবং সোসাইটিসকে কিন্তু এই ইনস্ট্রুমেন্টাল ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার একটা কিন্তু টেন্ডেন্সি আমরা কিন্তু সেখানে দেখতে পাবো। তো এই সমস্ত ডেভেলপমেন্টস গুলোই আমরা দেখতে পাবো যে পজিটিভ এবং নেগেটিভ একই সঙ্গে দুটো জিনিস নিয়ে এসেছে। রুশো যেহেতু কোনো মানে মানে রুশো যেহেতু আমরা দেখব যে রুশোর জন্মগ্রহণটা যেহেতু হয়েছে একেবারেই নিতান্ত একটি গরিব পরিবারে। তার বাবা ছিলেন একজন ঘড়ি নির্মাতা এবং নৃত্য শিক্ষক। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে তিনি রাজপরিবারের সঙ্গে তার কোনো লিঙ্ক ছিল না। রাজনৈতিক অবস্থাগুলোর সঙ্গে তার বিশেষ সম্পর্ক ছিল না। তো সরাসরি যেমন আমরা হবসকে, যেমন আমরা লককে এগুলোকে এই পলিটিক্যাল যে ক্রাইসিস গুলো সেই সময় উঠে এসেছিল সেগুলোকে অ্যাড্রেস করতে দেখলাম। ইনি কিন্তু সেই জায়গা থেকে এগুলোকে ইনি একটু অন্য জায়গা থেকে শুরু। ইনি একটু রোমান্টিসিজমের জায়গা থেকে শুরু করেছেন। রোমান্টিসিজমের বিষয়টা কি আমি আসবো সেখানে। রোমান্টিসিজমের জায়গা থেকে শুরু করেছেন এবং একটি নতুন ওরিয়েন্টেশনস বলা যেতে পারে যে পলিটিক্যাল ফিলসফিতে তিনি ইন্ট্রোডিউস করলেন, যেটাকে বলা হয় রোমান্টিসিজমের ফিলসফি। তো রোমান্টিসিজম ফিলসফি বা রোমান্টিসাইজিং ফিলসফি বলা ভালো, যে এগুলো তিনি কিন্তু শুরু করলেন। তারপরে এগুলোকে আরো অনেক ফিলসফার্সরা এগিয়ে নিয়ে যাওয়ার অবশ্যই চেষ্টা করেছেন। বাট এখনো পর্যন্ত সেই ফিলসফি বেশ জায়গা জুড়ে জুড়ে আছে আমাদের সোসাইটিতে। ফিলসফার্সদের যার মধ্যে এগুলোকেও বেস করে কিন্তু এখনো পর্যন্ত অনেক বড় বড় হয়ে থাকে। যাই হোক, তো এখানে আমরা দেখতে পাবো যে যেহেতু তিনি একজন গরিব পরিবারে জন্মগ্রহণ করছেন, তার বাবা ছিলেন একজন ঘড়ি নির্মাতা এবং নৃত্য শিক্ষক, ডান্সের টিচার ছিলেন, স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাবো। এবং তার জন্মর পরেই তার মায়ের মৃত্যু হয়েছিল। তার কাকিমা তাকে মানুষ করেছিলেন। তিনি একটি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেই পরিবারটি ছিল ক্যালভিনীয় পরিবার। ক্যালভিন মানে তার এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই কারণেই বলছি যে এই ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারলে তোমরা বুঝতে পারবে যে ইনি কি ধরনের কথা বলতে। আমি বলেছি তোমাদের এর আগেও ক্লাসে, প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে, যে তিনি কি নিয়ে বলবেন এবং কোন দিকে বলবেন, কোন দিকের হয়ে বলবেন, তিনি কোন আইডিয়াকে সমর্থন করবেন, সেই ধরনের একটা কিন্তু একটা ভালো রকমের কিন্তু টেন্ডেন্সি এখানে কিন্তু নোটিশ করা যায়। তো ক্যালভেনীয় পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন, বুঝতেই পারছো প্রোটেস্ট্যান্ট ধর্ম সম্প্রদায়ভুক্ত একটি পরিবার। প্রোটেস্ট্যান্ট ধর্ম মানে জানোই, যারা ওই ক্যাথলিজমসকে যারা হচ্ছে ক্যাথলিক যে রিলিজিয়ান্স আছে ক্রিশ্চিয়ানিটি, যে একেবারেই যেটাকে বলা হয় যে অর্থোডক্স রিলিজিয়ান, যেটা বা প্রিন্সিপালসগুলোকে বা ফান্ডামেন্টাল যেই সমস্ত প্রিন্সিপালসগুলোকে যারা ভ্যালুস দেয় খ্রিশ্চানিটির মধ্যে, তাদেরকে ক্যাথলিক বলা হয়। তো ক্যাথলিজমের সেই আমরা দেখতে পাবো যে বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল, সেই মনে করে দেখো মার্টিন লুথার কিং এর কথা, যিনি ওই গির্জার দেয়ালে গিয়ে এখানে আহ, আহ, সেখানে বোধহয় আহ, একটা কতগুলো কতগুলো সেখানে বলতে পারবো যে রিফর্মস রিলেটেড কতগুলো সেখানে দাবিপত্র তিনি ঝুলিয়ে দিয়ে এসেছিলেন, চিপকে দিয়ে এসেছিলেন। তো সেখান থেকে একটা বড় রিভলিউশন শুরু হলো। তো আমরা দেখেছি সেগুলো, আমি নামটা এক্সাক্ট ভুলছি, ওটা একটা সুন্দর নাম আছে, ৩৬ থিসিস কি এরকম একটা কিছু একটা নাম এরকম। তো যাই হোক, এখান থেকেই যে আইডিয়াগুলো জেনারেট হলো বুঝতেই পারছো যে সেই রকমই একটি পরিবারে তিনি জন্মগ্রহণ করছেন। অর্থাৎ ক্যাথলিজমের বিরুদ্ধে যারা প্রোটেস্ট করেছে, ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে যারা প্রোটেস্ট করেছে, তারা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট করে তারা একটা নতুন ধর্ম তৈরি করেছে, সেটাকে হচ্ছে প্রোটেস্ট্যান্ট ধর্ম বলা। তো সব ধর্মের মধ্যেই ডিভিশন আছে, খ্রিশ্চানিটির মধ্যেও ডিভিশন আছে, এটা আমরা দেখতে পাবো। তো এই ধরনেরই একটি প্রতিবাদী পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই ধর্মেই তিনি কিন্তু দীক্ষিত ছিলেন। এখানে আমরা দেখতে পাবো যে তিনি শৈশবে তিনি একটি স্কুলে অবশ্যই ভর্তি হয়েছিলেন, কিন্তু ১২ বছর বয়সেই তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তার। তিনি বেশ পড়াশোনাটা তার আর কন্টিনিউ করেননি। তারপরে আমরা দেখতে পাবো যে তিনি বিভিন্ন হাতের কাজে, যেটাকে বলা হয় যে স্কিল অর্জন করার জন্য তিনি বিভিন্ন জায়গায় কিন্তু অংশগ্রহণ করেছেন, কাজে যোগদান করেছেন, শেখার চেষ্টা করেছেন, বাট কোনোটাতেই তার কিন্তু মন আটকায়নি। তিনি কিন্তু সে নিজেকে কিন্তু মনোনিবেশ করাতে পারেননি। তারপরে আমরা দেখতে পাবো যে ১৬ বছর বয়সে তিনি সেভয়ে পালিয়ে আসেন এবং সেখানেও তিনি সেখানে এসে আমরা দেখতে পাবো যে তিনি সেখানে ক্যাথলিক পুরোহিত বা ক্যাথলিক বলতে পারো যে একজন পোপের বলতে পারো শরণাপন্নে তিনি এখানে আসেন এবং এখানে থাকাকালীন তিনি আমরা দেখতে পাবো যে তার যে
তার যে বেসিক নিডস, বিশেষ করে তার সেই বয়সে খিদের জ্বালা, সেই খিদের জ্বালাকে বেসিক নিডস একেবারেই সেটা মেটানোর তিনি চেষ্টা করেছেন। আর প্রায় এক প্রকার সেখানে তিনি শেল্টার পেয়েছেন। তো এখানে আমরা দেখেছি যে তারপরে তিনি এই যে ক্যাথলিক পুরোহিত তিনি তাকে পাঠিয়ে দিলেন একজন মহিলার কাছে। ইনি ছিলেন একজন বিধবা, ইনিও ছিলেন একজন ক্যাথলিক এবং ইনি ওই বিধবা থাকার সুবাদে তিনি কি করেছিলেন যে সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। যারা ওই অন্য ধর্ম থেকে মানুষরা, বিশেষ করে ক্যাথলিজমস থেকে সরি প্রোটেস্ট্যান্ট ধর্ম থেকে যারা ওই ক্যাথলিজমে ফিরে আসতো তাদের তিনি সেবা শুশ্রূষার কাজটি করতেন। তাদেরকে তিনি নার্সিং এর কাজটি করতেন। তো এনার নাম ছিল মাদাম ওয়ারনেস। তো মাদাম দে ওয়ারনেসের তিনি সান্নিধ্যে আসেন। যেহেতু এনার কাছে পাঠিয়ে দিলেন পুরোহিত, তা ইনি স্বাভাবিকভাবে এনার সান্নিধ্যে আসলেন। এনার সান্নিধ্যে থাকাকালীন তিনি আমরা দেখতে পাবো কি আ তার কাছে তিনি কি করলেন না, তার কাছে দীর্ঘদিন ধরে তিনি থাকলেন। তবে এই মাদাম ওয়ারনেসও তিনি তাকে নিজের কাছে রাখলেন না। ইনি তাকে এই রুশোকে মঠে পাঠিয়ে দিলেন। মঠ। বৌদ্ধ সন্ন্যাসীদের যেটাকে বলা যেতে পারে মঠ। তো পোপদের এরকম দেখবে যে খ্রিস্টান ধর্ম মঠ আছে সেখানে পাঠিয়ে দিলেন এবং আমরা দেখতে পাবো সেখানে আসার সুবাদে সেখানে স্বাভাবিকভাবেই তাকে ক্যাথলিক ধর্ম কিন্তু সেখানে গ্রহণ করতে তো ছিলেন প্রোটেস্ট্যান্ট, হলেন ক্যাথলিক। ভালো করে নোট করবে। ভালো করে জিনিসগুলো ধ্যান দেবে। তো ক্যাথলিক ধর্মে তিনি সেখানে কিন্তু নিজেকে দীক্ষিত হলেন এবং তিনি নিজে স্বীকার করেছেন যে যেহেতু তিনি ক্যাথলিক ধর্ম গ্রহণ করেছেন নিতান্তই তার পেটের জ্বালা মেটানোর জন্য, খিদের জ্বালা মেটানোর জন্য, বেসিক নিডস গুলোর জন্য। তার শেল্টারের প্রয়োজন ছিল, তার খাদ্যের প্রয়োজন ছিল সেগুলোর জন্য। বাট হৃদয় থেকে তিনি কিন্তু কখনোই আ এই আ এই এই আ তার আ যে ধর্মান্তরিত হওয়ার যে ব্যাপারটি তিনি কিন্তু স্বীকার করেন। তার এটা নিতান্তই তার খাদ্যের অভাবে এবং তার শেল্টারের অভাবে তিনি এই জিনিস তারপরে যেহেতু তার মন সেখানে টেকেনি, ধর্মান্তরিত তিনি অবশ্যই হয়েছেন কিন্তু মন থেকে যেহেতু তিনি হননি। তো কোথাও গিয়ে সেগুলো বিহেভিয়ার এ ধরা পড়ে না? অবশ্যই ধরা পড়েছে। তো ধরা পড়ার ফলে আমরা দেখতে পেয়েছি যে ওই ক্যাথলিজ সেই মঠে তিনি আর দীর্ঘদিন ধরে থাকতে পারেননি, ক্যাথলিক মঠে। তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তিনি তাড়িয়ে দেওয়ার ফলে তিনি আবার পুনরায় এক প্রকার আগের মতো যাযাবর জীবনযাপন করলেন। বিভিন্ন কাজ করতে শুরু করলেন কিন্তু কোথাও মন টিকছে না। শেষে গিয়ে তিনি কি করলেন? আবার সেই ওই উনার কাছে গিয়েই এবং তাকে যখন তাড়িয়ে দেওয়া হলো উনার পকেটে খুব বেশি টাকা পয়সাও ছিল না। তার কাছে মাত্র ২০ ফ্রা সেই সময়। সামান্য একটা টাকা সেটা। তো যাই হোক তারপরে আমরা দেখতে পাবো যে পুনরায় তিনি ঘুরে ফিরে কোথায় গেলেন? না সেই ওই যে আ যে বিব আ বা বিধবা যে তরুণী যিনি ছিলেন আ তার কাছে তিনি গিয়ে গেলেন। মাদাম যাকে বললাম যে মাদাম ওয়ারনেস, মাদাম দে ওয়ারনেস। তো মাদাম ওয়ারনেস এর কাছে উনি ফিরে আসলেন এবং মাদাম ওয়ারনেস এর সান্নিধ্যে এসে তিনি পুনরায় কি করলেন? না তার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হলেন। মাদাম ওয়ারনেস যদিও তার থেকে ১৩ বছর বয়সে বড় ছিলেন, তারপরেও আমরা দেখব মাদাম ওয়ারনেস এর সান্নিধ্যে তিনি আসছেন এবং তাকে বিবাহ করছেন। তাদের মধ্যে একটা মানে বিবাহ না, তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। তো এখানে আমরা দেখতে পাবো যে সেখানে তিনি যদিও তার সঙ্গে ছিলেন এবং দীর্ঘ প্রায় বলা যেতে পারে ৯-১০ বছর তারা একসঙ্গে ছিল। বাট তাদের মধ্যে কিন্তু খুব একটা বেশি মানে তারা কিন্তু একসঙ্গে দীর্ঘদিন আর থাকতে পারেননি এবং রুশো সেখান থেকে আবার ভবঘুরে জীবনযাপন শুরু করেন। সেই প্রেমের জীবনযাপনের ত্যাগ করে তিনি আবার ভবঘুরে জীবনযাপন শুরু করেন এবং আমরা দেখতে পাবো যে তিনি আবার কি করলেন? না আবার নতুন করে এরকম ভবঘুরে জীবনযাপন করতে শুরু করলেন এবং এক প্রকার চেষ্টা করলেন যে বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেকে নিয়ে যাওয়ার। আ তিনি মেইনলি এই ভবঘুরে জীবনযাপনে তিনি এরকম আরো অসংখ্য নারীর সান্নিধ্যে এসেছেন। সম্ভ্রান্ত তরুণীর মানে অভিজাত পরিবারের তরুণীর সান্নিধ্যে এসেছেন। আ কিন্তু কাউকেই তার পছন্দ হয়নি। তিনি তাদের সঙ্গে থাকেননি। আ আমরা দেখতে পাবো যে তিনি সকলকে ত্যাগ করে পরবর্তীকালে ছোট্ট একটি হোটেলে 1745 এ একটি প্যারিসের 1745 এ প্যারিসের একটি ছোট্ট হোটেলে তিনি এসেছেন এবং সেখানে দেখতে খুব এতটা বেশি সুন্দর ছিল না অন্যান্যদের মতো। তিনি নিজেই এখানে ব্যক্ত করেছেন যে, আ দেখতে খুব একটা সুন্দর ছিল না। ময়লা শ্যামবর্ণ ছিল বলতে পারো। এক প্রকার কালো ছিল দেখতে। তারপরে তিনি তারপরে তিনি আমরা দেখতে পাবো যে কুৎসিত ছিল যেটাকে তিনি বলার চেষ্টা করেছেন। কুৎসিত ছিল। পড়াশোনা জানতেন না, নিরক্ষর ছিলেন তিনি, হ্যাঁ? ইলিটারেট ছিলেন। কিন্তু খুবই সাধারণ একজন মানুষ ছিলেন। তো এই পরিচারিকা যিনি হোটেলে কাজ করতেন তার সঙ্গে তিনিও পরিচারক আর পরিচারিকা তারা দুজনের মধ্যে বিবাহ সম্পর্কে আবদ্ধ হন এবং রুশো বাকি জীবনটা তার কিন্তু এনার সঙ্গেই কাটিয়ে দেন এবং তিনি খুব এই সময়ে এসে কিন্তু খুব তৃপ্তি অনুভব করেছিলেন এক প্রকার বলতে পারো। তিনি নিজেই সেখানে বলার চেষ্টা করেছেন যে তিনি নিজেই সেখানে এসে বলার চেষ্টা করেছেন যে, "At first I sought to give myself amusement, but I saw I had gone further and had given myself a companion." যে আমি অনেক জীবনযাপন করেছি।
আমি অনেক রকমের ঘোরাফেরা করেছি, অনেক রকমের জীবনযাপন করেছি। নিজেকে বিভিন্ন ধরনের সুখের মধ্য দিয়ে নিয়ে গেছি। কিন্তু ফাইনালি আমার মন টিকলো কিন্তু এই এনার কাছে এসেই, এবং আমি ফাইনালি একজন সঙ্গী পেয়ে গেছি। এই ধরনের একটি কথা তিনি এখানে নিজেই কিন্তু স্বীকার করেছেন। যাই হোক, আমরা দেখতে পাবো যে এখানে থাকাকালীনই আমরা দেখতে পাচ্ছি 1749 এর দিকে, সেই সময় দেখবে যে ডিজোর একাডেমি বলে একটি অর্গানাইজেশন ছিল। সেই অর্গানাইজেশনে আমরা দেখতে পাচ্ছি যে একাডেমি অফ ডিজন বলা হচ্ছে, বা ডিজো যাই বলো। এখানে তিনি আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে ওই সময় হঠাৎ করে দেখবে তার নজরে আসে যে সায়েন্স এবং আর্টস মানুষের কি উপকার করেছে, হিউম্যান বিং এর কি উপকার করেছে, কি ধরনের প্রোগ্রেস ঘটিয়েছে, এটা নিয়ে উপকার করেছে কি করেনি, এই ধরনের একটা প্রবন্ধ সেখানে কিন্তু, বা কিভাবে করেছে, যে হাউ সায়েন্স অ্যান্ড আর্টস হ্যাজ প্রোগ্রেসড হিউম্যান সোসাইটি, এই ধরনের একটা আর্টিকেল ছিল, একটা কন্টেন্ট ছিল, শিরোনাম ছিল। এই শিরোনামে তিনি কি করলেন আমরা দেখতে পাবো যে একটি একটি প্রবন্ধ প্রতিযোগিতা বলা যেতে পারে, যে এসে কম্পিটিশনস তার নজরে আসলো। এবং আসার সঙ্গে সঙ্গে তিনি সেটাতে হঠাৎ করে তিনি যেন কোথাও বদলে গেলেন। তিনি নিজে স্বীকার করছেন যে তিনি ইনস্ট্যান্টলি, মানে এটা দেখার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইনস্ট্যান্টলি আই স অ্যানাদার ইউনিভার্স অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান। যেটা দেখার সঙ্গে সঙ্গে তিনি মনে হচ্ছে যে একটা অন্য জগৎ তিনি যেন দেখলেন, এবং তিনি একটা অন্য মানুষে পরিণত হয়ে গেলেন। কেন? কারণ যে অভিজ্ঞতাগুলো তিনি এতদিন সঞ্চয় করেছেন এই যে ভবঘুরে জীবনযাপনের মধ্য দিয়ে, বিভিন্ন বিভিন্ন অভিজাত পরিবারের মহিলাদের সান্নিধ্যে এসেছেন, তাদের সঙ্গে জীবনযাপন করেছেন, বাট কোথাও তার মন লাগেনি। এবং দীর্ঘ এই জীবনযাত্রায় তিনি যে অভিজ্ঞতা লাভ করেছেন সেগুলো কোথাও গিয়ে তার বোধহয় একটুখানি ভেতরে চাপা পড়ে গেছিল, সেগুলো বেরিয়ে আসার চেষ্টা করছিল। সেই সেই ইনসাইটস গুলো, তার অন্তর্দৃষ্টিগুলো। এবং যখনই তিনি এটা নোটিস করলেন তখনই তার কাছে কিন্তু তার মনে হলো যে এটা একটা সুযোগ আমার কাছে, যে আমি নিজেকে এখানে পার্টিসিপেট করাই, দেখি নিজের মনের ভাষাটা প্রকাশ, নিজের অভিজ্ঞতাটাকে প্রকাশ করি। তো সেখানে তিনি অংশগ্রহণ করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি 1749 এ তিনি এই কম্পিটিশনে অংশগ্রহণ করছেন। তার পরের বছর আমরা দেখতে পাবো যে তিনি কি হচ্ছেন না, তাকে কিন্তু ফার্স্ট প্রাইজ দেওয়া হচ্ছে, অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। ফার্স্ট অ্যাওয়ার্ডটি তাকে কিন্তু প্রদান করা হচ্ছে। এই না, তিনি এখানে যে প্রতিযোগিতায় অংশ করে যে এসেটি লিখেছিলেন সেই এসেটি বিখ্যাত হয়েছিল। যুক্তিগুলো তাদের কিন্তু খুব পছন্দ হয়েছিল। পরের বছরে আমরা গিয়ে দেখতে পাবো 1750 সালে তার এই সরি 1751 সালে, 50 সালে, 1750 তে তিনি অ্যাওয়ার্ডই পেলেন। 1751 এ আমরা দেখতে পাবো যে এটিকে তিনি পাবলিশ করালেন। 1751 এ এটিকে তিনি পাবলিশ করালেন, এবং এটি পাবলিশ হলো কি যে নামে, সেটি হচ্ছে ডিসকোর্স অন দ্য মোরাল এফেক্টস অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস। ডিসকোর্স অন দ্য মোরাল এফেক্টস অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস, এই নামে আমরা দেখতে পাবো তার এই প্রবন্ধটি প্রকাশিত হলো। যেখানে তিনি বলেই দিয়েছে যে এটা একটা ডিসকোর্স, মানে হচ্ছে একটা আলোচনা বলতে পারে, কোনো সিদ্ধান্ত নয়, এটা একটা আলোচনা। তিনি বলছেন যে মোরাল এফেক্টস অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস, অন মোরাল এফেক্টস, যে আর্টস এবং সায়েন্সের নৈতিকতার উপর কি ধরনের প্রভাব ফেলেছে, নৈতিকতার উপর কি ধরনের প্রভাব ফেলেছে, এই ধরনের একটি রচনা তিনি কিন্তু লিখলেন। এই শিরোনামে তিনি বইটি, তার এই রচনাটি প্রকাশ করলেন, এবং আমরা দেখতে পাবো যে সেটা জনমানসে বেশ, সোসাইটিতে তখন বেশ কিন্তু একটা সাড়া ফেলে দিতে পেরেছিল। বেশ একটা কিন্তু আমরা দেখতে পাবো যে আলোড়ন ফেলে দিয়েছিল। বিশেষ করে এখানে তিনি যে আর্গুমেন্ট গুলো দিয়েছিলেন সেগুলো ফিলোসফিক্যাল তো কিছু ছিলই না। এগুলোকে বলা যেতে পারে বা মানে প্রপার কোনো এডুকেটেড মানুষের রচনা, এই ধরনের কোনো বিষয় নয়। বাট যে কথাগুলো বলেছিলেন সেগুলো কোথাও গিয়ে অনেকটা না বাস্তব ছিল সেই সময়কার সমাজ ব্যবস্থায়। তিনি যে আর্গুমেন্ট গুলো প্রদান করেছিলেন, যে এখানে দিয়েছিলেন, সেগুলো অনেকটা বেশি আমরা দেখতে পাবো রোমান্টিসিজম ছিল, রোমান্টিক সে অনেক কতগুলো কথা, যে সোসাইটি এতদিন পর্যন্ত যেভাবে ইভলভ করেছে, যে সোসাইটি ওটা যে এতদিন পর্যন্ত যেভাবে ইভলভ করেছে, যে আমরা দেখতে পাবো যে লজিক মানুষ তৈরি করেছে, সায়েন্স তৈরি করেছে, রেশনালিটি মানুষ তৈরি করেছে, কিন্তু কোথাও গিয়ে সেগুলো আমরা কি দেখতে পাচ্ছি যে এনাফ নয়, যে মানুষের মধ্যে এক ধরনের ডিক্লাইন ডেকে নিয়ে এসেছে, মানুষের হিউম্যান রিলেশনের মধ্যে কোথাও এক ধরনের ডিক্লাইন ডেকে নিয়ে এসেছে। এগুলো কিন্তু আমরা সেখানে নোটিশ করি। মানুষের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেয়েছে। তো এই ধরনের বিষয়গুলো তিনি কিন্তু এখানে নোটিশ করেছেন, এবং আর্টস এবং সায়েন্সকে যেভাবে রেশনালিটির উপর দাঁড় করিয়ে এখানে কাজে লাগানো হয়েছে, তাতে কিন্তু সোসাইটি খুব একটা বেশি পজিটিভলি এগোয়নি। ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধানটা বৃদ্ধি পেয়েছে, এগুলোই তিনি কিন্তু এখানে তুলে চেষ্টা করেছেন। যদিও তিনি পরবর্তীকালে পরের বছর আরো একটি রচনা এখানে লিখেছিলেন, বিশেষ করে আমরা দেখতে পাবো যে এবং আরো একটি কথা এখানে আমি তোমাদের বলে দিই, যে এই জায়গায় তিনি সায়েন্সকে যেহেতু দোষারোপ করেছেন, আর্টসকে যেহেতু দোষারোপ করেছেন, তো স্বাভাবিকভাবেই
তিনি এবং ফার্স্ট প্রাইজও পেয়ে গেছেন। তো এক প্রকার বলতেই পারো যে তার এই আবেগান্বিত আবেগকে কেন্দ্র করে যে তার যে রচনা সেটা যখন আমরা দেখতে পাচ্ছি, এবং আবেগের এক প্রকার ফিলসফি বলতে পারি। তো আবেগের বা ইমোশনের ফিলসফির উপর বেশ করে আবেগধর্মী একটা যে রচনা সেটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু অ্যাওয়ার্ডেড হচ্ছে। তো তিনিও এক প্রকার আবেগপ্রবণ হয়ে দেখতে পাচ্ছি কি, যে ফার্দার আমরা দেখতে পাচ্ছি যে তিনি ওই সহজ সরল জীবনযাপন করতে শুরু করে দিলেন। যেখানে সায়েন্স আছে, যেখানে আর্টস আছে, সেগুলো ত্যাগ করে তিনি কি করলেন, একেবারে সাদামাটা জীবনযাপন করা শুরু করলেন। ছিলেনই সাদামাটা মানুষ। আরো বিশেষভাবে সাদামাটা জীবনযাপন শুরু করে দিলেন। বিশেষভাবে আমরা দেখতে পাবো যে তিনি ঘড়ি একটি ব্যবহার করতেন। সেই ঘড়িটি ত্যাগ করলেন এবং তিনি বলার চেষ্টা করলেন যে, আদিম মানুষরা ঘড়ির কোনো ব্যবহার করত না। তো আমাকেও ঘড়ি ছাড়াই জীবনযাপন করতে হবে। লজিকের বাইরে থাকতে হবে। নতুন, নতুন যুক্তির উপর নির্ভর করে যে সমস্ত ডিসকভারিজ গুলো হয়েছে সেগুলোকে পরিত্যাগ করতে হবে এবং পুরনো অবস্থায় ফিরে যেতে হবে। এই ধরনের আর্গুমেন্ট তার কিন্তু এখানে ছিল। এটা আমরা যাই হোক, এগুলো নিয়ে পরবর্তীকালে তার আ মানে এই ভাবনাগুলোর মধ্যে বড় পরিবর্তন এসেছে। আসছি আমি সেই আলোচনায়। তারপরে দেখবে 1753 তে এই সেম একাডেমি, ডিজন একাডেমি আমরা দেখতে পাচ্ছি, একাডেমি অফ ডিজন আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি এই ধরনের প্রবন্ধের কম্পিটিশনস আয়োজন করে এবং সেখানে আ তিনি সেখানে তিনি একটি আ সেখানে আমরা দেখতে পাবো যে তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কিন্তু কোন রকম সেখানে অ্যাওয়ার্ড তিনি পাননি। তিনি তার লেখাটি পাঠিয়েছিলেন, বাট তার নাম এই আ এই কম্পিটিশনে আ অ্যাওয়ার্ডেড হয়নি। তিনি কোনো প্রাইজ এখানে পাননি। তো যে লেখাটি তিনি লিখেছিলেন আমরা দেখতে পাবো, পাঠিয়েছিলেন 1753 তে, এটা পরবর্তীকালে প্রকাশিত হয়েছে 1755 এ। ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি না। ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি। যে অসাম্য কিভাবে এলো? অসাম্যের উৎপত্তি কিভাবে হলো? তো সেই সম্পর্কিত একটি আলোচনা তিনি কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছিলেন। এবং এই আলোচনাতে তিনি দেখিয়েছিলেন এই একই রকমভাবে যে যুক্তির মধ্য দিয়ে বলতে পারো এক প্রকার কি হয়েছে, যে মানুষের মধ্যে বৈষম্যের তৈরি হয়েছে এবং ধনী এবং গরিবের মধ্যে ব্যবধান বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এখানে তিনি বলেছেন যে অসাম্য বৃদ্ধি পেয়েছে, ইনইকুয়ালিটিস কে বৃদ্ধি পেয়েছে। ইনইকুয়ালিটিস গুলো যুক্তিকে কাজে লাগিয়ে ইনইকুয়ালিটিস গুলোকে তৈরি করা হয়েছে। এবং তিনি এখানে এই ইনইকুয়ালিটিস এর কথা বলতে গিয়ে ২ ধরনের ইনইকুয়ালিটিস কে আমাদের সামনে নিয়ে এসেছিলেন। একটা ইনইকুয়ালিটিস বলতে পারো বা ডিফারেন্স আমাদের সামনে নিয়ে এসেছিলেন। সে একটা হচ্ছে, তিনি বললেন যে একটা হচ্ছে স্বাভাবিক, একটা বলছে যে তিনি বৈষম্য বলছেন, আর একটা হচ্ছে অস্বাভাবিক স্বাভাবিক বৈষম্য কোনগুলো? ন্যাচারাল বৈষম্য কোনগুলো? ন্যাচারাল বৈষম্য বা কনভেনশনাল বলতে পারো কোনগুলো? যেগুলো আমরা দেখতে পাচ্ছি কি যে মানুষ মানুষ যেমন হচ্ছে, মানুষের বয়সগত পার্থক্য থাকবে, বৈষম্য থাকবে, পার্থক্য থাকবে। স্বাস্থ্যগত পার্থক্য থাকবে, বুদ্ধিগত ইন্টেলেকচুয়াল লেভেলে পার্থক্য থাকবে। এগুলোকে তিনি স্বাভাবিক বলেছেন। যেগুলো প্রত্যেকের মধ্যেই কিন্তু ভিন্নতা দেখতে পাওয়া যায় এবং এগুলোতে ব্যক্তির নিজের কোনো কন্ট্রিবিউশনস থাকে না। বলতে পারো এক প্রকার তার জন্মগ্রহণ করার পর থেকেই এগুলো কিন্তু এই ডিফারেন্স গুলো নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। এক প্রকার বলা যেতে পারে। কিন্তু এখানে এখানে অস্বাভাবিক বলে তিনি যেটা বোঝানো চেয়েছেন যে অস্বাভাবিক বৈষম্য, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে এমন কিছু বৈষম্য আছে যেগুলো দেখতে পাবো যে সেগুলো হয়তো মানুষ নিয়ে জন্মগ্রহণ করেনি। মানুষের মধ্যে এগুলো যে আ মানে তার ভেতরেই যে এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলোকে সেপারেট করা যায় না তা কিন্তু নয়। বা এটা বলা যেতে পারে আর্টিফিশিয়াল। এই বৈষম্যটাকে তৈরি করা হয়েছে। কোন বৈষম্যটা? তিনি এখানে বলার চেষ্টা করলেন যে এই বৈষম্যটা হচ্ছে ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান। এই বৈষম্যগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। ঠিক আছে? এই বৈষম্যটাকে তৈরি করা হয়েছে এবং এই বৈষম্যগুলো তৈরি করার পেছনে তার বিশেষ বক্তব্য হচ্ছে এখানে সোশ্যাল যে ইনস্টিটিউশনস গুলো তৈরি হয়েছে, সিভিল সোসাইটিস যে তৈরি হয়েছে, সিভিল সোসাইটিস কিন্তু এই ইনস্টিটিউশনস গুলোকে জন্ম দিই বা এদের হাতেই কিন্তু, বা এই ইনস্টিটিউশনস গুলোর মধ্যে এই বৈষম্যগুলো দেখতে পাওয়া যায়, যেগুলো মানুষের মধ্যে কিন্তু রিফ্লেক্টেড। তিনি আবার এদিকে বলছেন, মানুষ কিন্তু ভালো, কিন্তু মানুষ যে ইনস্টিটিউশনস গুলোতে লালিত হচ্ছে, পালিত হচ্ছে, যার দ্বারা সে কন্ট্রোল হচ্ছে, পরিচালিত হচ্ছে, সেগুলোর মধ্যেই খামতি রয়েছে এবং সেগুলো মানুষকে কি করেছে? তার বক্তব্য হচ্ছে সেগুলো মানুষকে কিন্তু বৈষম্যমূলক একটা মানুষ হিসেবে গড়ে তুলেছে এবং মানুষের মধ্যে পার্থক্যটাকে কিন্তু বৃদ্ধি করে। তো এই ধরনের বক্তব্যগুলো তিনি কিন্তু আমাদের সামনে রাখলেন এবং তিনি, আমরা বলতে শুনছি তাকে এখানে তার ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটিতে তিনি বলছেন, ম্যান ইজ ন্যাচারালি গুড, ম্যান ইজ ন্যাচারালি গুড অ্যান্ড অনলি বাই ইনস্টিটিউশনস অ্যান্ড অনলি বাই ইনস্টিটিউশনস হি ইজ মেড ব্যাড। যে ইনস্টিটিউশনস এর দ্বারাই সে কেবল খারাপে পরিণত হয়েছে, কিন্তু মানুষ কিন্তু ভালো। ইনস্টিটিউশনস গুলোকে তাকে খারাপভাবে গড়ে তুলেছে। তো এই ধরনের একটি কথা তাকে আমরা কিন্তু বলতে শুনছি। এগুলো তার এই ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি পেয়েছি। এরপর চলে আসো এখানে, যে তিনি এখানে আমরা দেখতে পাবো যে এই লেখাটি আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে এই যে অরিজিন, যে এই ইনইকুয়ালিটিসটা যে তৈরি হলো, তিনি বলার চেষ্টা করছেন যে ইনইকুয়ালিটিসটা তৈরি হওয়ার পেছনের কারণটা কি?
কখন এই ইনইকুয়ালিটিসটা তৈরি হলো? তিনি এই ইনইকুয়ালিটিসটা তৈরি হওয়ার মানে এই যে অস্বাভাবিক যে ইনইকুয়ালিটিস বা বলতে পারো যে ডিসক্রিমিনেশনস, যে অস্বাভাবিক ডিসক্রিমিনেশনস বা ইনইকুয়ালিটিসটা তৈরি হওয়ার প্রথম অরিজিনটা কোথায়? তিনি এখানে অরিজিনটা এখানে ট্রেস করতে গিয়ে তিনি বলার চেষ্টা করলেন খুব যে এর অরিজিনটা যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখব যে এর অরিজিনসটা হচ্ছে যে সেই সময় যখন কোনো একজন মানুষ কি করেছিলেন, এক প্রকার একটা জায়গা মানে একটা 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 ভূখণ্ডের একটা বলতে পারো যে একটা অংশকে সে নিজের মতো করে ঘিরে নিয়ে যখন সে বোঝালো, যখন সে নিজে দাবি করলো সারে এটা নিজের, এবং মানুষকেও সে বোঝাতে সক্ষম হলো যে এটা তার নিজের, এবং মানুষ যখন সেটাকে মেনে নিল, তিনি তখন থেকে বলছেন যে এই অসাম্যগুলো জন্ম হলো। অর্থাৎ যখন থেকে সম্পত্তির ব্যবস্থা যখন থেকে উঠে এসেছে, তখন থেকে তার বক্তব্য হচ্ছে কি, যখন থেকে সম্পত্তির ব্যবস্থা উঠে এসেছে তখন থেকে আমরা এই ইনইকুয়ালিটিস গুলো কিন্তু দেখতে পাচ্ছি। তার বক্তব্য সম্পত্তির ব্যবস্থা, এবং এই সম্পত্তিগুলো ধীরে ধীরে যখন মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে স্বীকৃতি পেল, তখন ধীরে ধীরে কি হচ্ছে, এগুলো এক প্রকার কিন্তু বৈষম্যমূলক সমাজের একটা কিন্তু দৃষ্টান্ত হয়ে উঠছে। এই বক্তব্যগুলো তিনি কিন্তু তার এখানে বোঝানোর চেষ্টা করলেন এবং আমরা এগুলো দেখতে পাবো। ঠিক আছে, ইংরেজিতে তিনি এখানে বলেছে রুশোর এখানে এই গ্রন্থটিতে তিনি বলেছেন ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, কি বলেছেন, দ্য ফার্স্ট ম্যান হু হ্যাভিং এনক্লোজড আ পিস অফ ল্যান্ড bethought himself of saying, "This is mine," and found people simple enough to believe him, was the real founder of civil society. এখান থেকেই সমাজের তৈরি হলো, যে একজন মানুষ যখন সে কি করলো না, এক ফালি ভূখণ্ডকে যে যখন দখল করলো এবং দখল করে সে যখন সেটা আমার বলে দাবি করছে, এবং মানুষকেও যখন সে বোঝাতে সক্ষম হচ্ছে যে সেটা আমার, এবং মানুষটাও যখন মেনে নিচ্ছে, এখান থেকে কি হচ্ছে, তার বক্তব্য হচ্ছে যে সম্পত্তির ধারণা তৈরি হচ্ছে এবং সমাজেরও ধারণাটা কিন্তু এখান থেকেই তৈরি। তো এইরকম তিনি বলার চেষ্টা করলেন যে সমাজে এসে এইরকম ভাবে বৈষম্য তৈরি হয়েছে, সমাজের কনসেপ্ট যখন থেকে গড়ে উঠেছে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে বৈষম্যের ধারণা কিন্তু গড়ে উঠেছে। এগুলো কিন্তু আমরা কিন্তু নোটিস। আর এই বইটি যখন প্রকাশিত হচ্ছে 1775-এ, তখন আমরা দেখতে পাচ্ছি যে তিনি সেই সময়কার একজন বিখ্যাত, আমি এর আগেও ক্লাসে তোমাদের বলছিলাম, শুধু বয়সটা ভুল বলেছিলাম, আজকে কারেক্ট করছি বয়সটাকে, যে সেই সময়কার একজন বিখ্যাত থিওরিস্ট ছিলেন, বলতে পারো পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন বলা যেতে পারে, যে তিনি ফিলসফার্স ছিলেন, তিনি হচ্ছেন ভলতেয়ার। সেই সময়কার ভলতেয়ার আমরা দেখতে পাবো কি না, ভলতেয়ার সেই সময় ভলতেয়ারকে তিনি এই লেখাটি পাঠিয়েছিলেন, এবং প্রসিদ্ধ নামকরা যেহেতু ছিলেন, এনাকে তিনি এই আবেগেই লেখাটি পাঠিয়েছিলেন যে আপনি পড়ে দেখুন এবং আপনার কমেন্ট আপনি জানান। তো পড়ার জন্য যখন এনাকে এই লেখাটি পাঠিয়েছিলেন, ডিসকোর্স অন দি অরিজিন অফ ইনইকুয়ালিটি, তখন ভলতেয়ার এটি পড়ার পর বলেছিলেন যে আমি আপনার বইটি পেয়েছি, তার জন্য ধন্যবাদ। না, এখানে তিনি বলেছেন যে মনুষ্য জাতির বিরুদ্ধে আপনার লেখা বইটি আমি পেয়েছি এবং তার জন্য ধন্যবাদ। আপনার বইটি পড়ার পর আমার মনে হচ্ছে চার পেয়ে প্রাণীর মতো হাঁটতে, কিন্তু 60 বছরের বেশি সময় আগে আমি সেই অভ্যাস ছেড়েছি। আমি খুবই অসুখী যে এই অভ্যাসে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কি বলছেন ইংলিশে, তিনি বলছেন, আই হ্যাভ রিসিভড ইউর বুক, আই হ্যাভ রিসিভড ইউর নিউ বুক এগেইনস্ট দ্য হিউম্যান রেস, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইট। ওয়ান্স লং One longs in reading your book to walk on all fours, but as I have lost it, but as I have lost that habit for more than 60 years, I feel unhappily the impossibility of resuming it. এই কথাটি তিনি এখানে বলার চেষ্টা করছেন যে আমি তোমার বইটি পেয়েছি, পড়েছি, মনুষ্য জাতির বিরুদ্ধে যেটা তুমি লিখেছো, কিন্তু আমি খুবই খুবই অসুখী যে তোমার কথা মতো আমি আর ওই চার পেয়ে প্রাণীদের মতো হাঁটতে পারবো না। আমি সেই অভ্যাসটি 60 বছর আগে ত্যাগ করে। অর্থাৎ তিনি ছোটবেলার কথা বোঝাতে চাইছেন, যে যখন তিনি ওই হামাগুড়ি দিয়ে চলতেন, বাচ্চারা যখন হামাগুড়ি দিয়ে চলে এক প্রকার বলতে পারো, তখন তিনি কি করে তারা, তাদের মধ্যে সেই যুক্তির প্রবেশ ঘটেনি, তাদের মধ্যে সায়েন্টিসিজমের প্রবেশ এত বেশি ঘটেনি। তখন তারা মনে যেটা আসে সেটাই তারা করে, প্রত্যেকটা জিনিসকে তারা কিন্তু টেস্ট করে দেখে। তুমি একটি বাচ্চাকে হয়তো বলবে যে সেখানে জল আছে, ছুতে যেও না, ও জলটাই বারবার ছুতে যায়। যতক্ষণ না নিজে স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ সে কিন্তু ওখান থেকে ফিরে আসে না। আমরা হয়তো বাধা দিই তাকে, কিন্তু তারপরেও আমরা দেখি সেটি টেস্ট করেই, আমাদের চোখের সামনে হোক বা আমাদের চোখের অগোচরে হোক, সেটা কিন্তু টেস্ট করে, এবং আমরা দেখেছি সেখান থেকে তার অভিজ্ঞতা সে তৈরি, তার অভিজ্ঞতা তৈরি করে। জন লক যেটা বলার চেষ্টা করলেন যে সোসাইটিতে সাদা খাতা নিয়ে জন্মগ্রহণ করেছে, প্রত্যেক দিন তার যেগুলো সে সমস্ত অভিজ্ঞতাগুলো সঞ্চয় করছে, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে অভিজ্ঞবান একজন মানুষ, কথাগুলো বললেন। অভিজ্ঞতার ভিত্তিতে তার এখানে তিনি বিষয়টিকে নির্মাণ করার চেষ্টা করছেন, তার ফিলসফিকে দাঁড় করিয়েছেন। তো ঠিক এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে এই কথাগুলো তিনি কিন্তু বলার চেষ্টা করছেন, যে
এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলার চেষ্টা করলেন যে, "ওই বয়সটা আমি পার করে এসেছি। আমি এখানে এখন যেখানে এসে দাঁড়িয়ে আছি, সেখানে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে, আমার এখানে যুক্তির ভিত্তিতে যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু সত্য। এটাকে আমি ত্যাগ করতে পারব না।" হয়তো সংশোধন কিছুটা পরিমাণে করা যেতে পারে। কমপ্লিটলি ত্যাগ করে আমি পুনরায় আবার আদিম জীবনযাপন শুরু করব, এটা কিন্তু সম্ভব নয়। তো এইরকম একটা কঠোর বলতে পারো ভাষা প্রয়োগ করে তিনি ভলতেয়ার কিন্তু একটা চিঠি লিখে কিন্তু রিটার্ন পাঠিয়েলেন কিন্তু রুশোকে। রুশোর কাছে এটা এলো। রুশো খুব বেশি খুশি তো অবশ্যই হননি এইরকম রচনা পড়ে। যাই হোক, রুশো আমরা দেখতে পাবো ইতিমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছিলেন এবং তিনি পুনরায় সেই কারণে তার ইচ্ছে হয়েছিল যে তিনি কি করবেন, জেনেভাতে তার একটা আমন্ত্রণ পেয়েছিলেন যে জেনেভাতে তিনি আবার ফিরে আসুন। তো জেনেভাতে তিনি ফিরে আসতে হলে অবশ্যই তাকে সেখানে ক্যালভেনীয় সম্প্রদায়ে আবার অংশগ্রহণ করতে হবে। কারণ সেখানকার নিয়ম ছিল সেটা তো। ক্যালভেনীয় না হলে তুমি শহরে প্রবেশ নাগরিকতা তিনি অর্জন করার জন্য ক্যালভেনীয় পরিবারে আবার ক্যালভেনীয় মানে ওই আরকি প্রোটেস্টান্ট ধর্ম আবার তিনি পুনরায় গ্রহণ করছেন এবং আমরা দেখতে পাবো যে কোনো একটা সময় ওই সময়ের মধ্যেই আমরা দেখতে পাবো ভলতেয়ারের সঙ্গে তখন আবার তার ভলতেয়ারের সঙ্গে যখন তার পরিচয় হচ্ছে তখন আমরা দেখতে পাবো যে ভলতেয়ারের সঙ্গে তার একটা বিশেষ বাদানুবাদ সেখানে হচ্ছে। একটা বিতর্ক হচ্ছে এবং এই বিতর্ক এতটা চরম পর্যায়ে পৌঁছে যায় যে তারা ব্যক্তিগত লেভেলে পৌঁছে যায়। সেখানে আমরা দেখতে পাবো যে সেটা কি হয়েছে, তারা ভলতেয়ার যেমন রুশোকে অনিষ্টকারী উন্মাদ বলেছিলেন। অনিষ্টকারী উন্মাদ যেটাকে বলা হচ্ছে মিসচিভিয়াস ম্যাডম্যান বলেছে। আর অন্যদিকে আবার দেখতে পাবো আমরা রুশো আবার ভলটিয়ারকে বলেছিলেন শ্রদ্ধাহীনতার সিঙ্গা। শ্রদ্ধাহীনতার সিঙ্গা মানে হচ্ছে ট্রাম্পেট অফ ইম্পিটি বলা হয়। এই ধরনের শব্দগুলো আমরা কিন্তু শুনতে পাবো এবং হীনমনাও বলেছিলেন। মিন সোল বলেছে। এই শব্দগুলোও কিন্তু আমরা পেয়ে থাকি যেগুলো যেগুলো কিন্তু করছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে একে অপরের মধ্যে যে বিদ্বেষ, সেই বিদ্বেষগুলোকে জাগিয়ে তুলছে। যাই হোক, তো এই ধরনের একটা পরিস্থিতিতে বলা স্যার, যেতে পারে ভল্টের কি বলেছিল রুশোকে, কি ম্যাডম্যান? ভলতেয়ার বলেছিলেন মিসচিভিয়াস ম্যাডম্যান। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। MISCHIEVOUS মিসচিভিয়াস ম্যাডম্যান। ঠিক আছে? অনিষ্টকারী উন্মাদ বলেছে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে দুজনের মধ্যে বাতানুবাদ হয়েছে। যাই হোক, আমরা তার যদি পলিটিক্যাল ফিলসফির আবার আলোচনায়, তো এগুলোই তার তার বেশ লিমিটেড আলোচনা নয়। বা তার এর আলোচনার উসর আমরা দেখতে পাবো এর বাইরেও আরো অনেক হয়েছে। এখানে যেহেতু তিনি কঠোর নিন্দার মুখে পড়ছেন, সমালোচনার মুখে পড়ছেন, স্বাভাবিকভাবে এটা উপলব্ধি হচ্ছে যে তিনি তার যে চিন্তা ভাবনাগুলো ছিল, অবশ্যই তার চিন্তা ভাবনাগুলো মানে আমরা যেগুলো পাবো এবার যেই আলোচনায় আমরা প্রবেশ করব, সেই আলোচনাটা কিন্তু এই আগের আলোচনাগুলো থেকে একেবারেই ভিন্ন রকম। একেবারেই হিতে বিপরীত। অর্থাৎ যে রুশো ডিসকোর্স অন ইনইকুয়ালিটি, অরিজিন অফ ইনইকুয়ালিটি, তারপরে হচ্ছে যে আরেকটা তার বিখ্যাত রচনা ডিসকোর্স অন দ্য মোরাল এফেক্টস অফ আর্টস অ্যান্ড সায়েন্স, যেখানে তিনি সায়েন্সকে দোষারোপ করছেন, যেখানে তিনি ফ্যামিলিকে, যেখানে তিনি যে প্রপার্টিকে দোষারোপ করছেন, সিভিল সোসাইটিসকে দোষারোপ করছেন, ইনস্টিটিউশনস গুলোকে দোষারোপ করছেন, মানুষকে ভালোভাবে দেখছেন। কিন্তু এই সমস্ত ইনস্টিটিউশনস গুলোকে, এই সমস্ত বিষয়গুলোকে যেখানে তিনি খারাপভাবে দেখছেন, এগুলো তিনি বলছেন যে মানুষের মধ্যে নাকি নৈতিকতার অবক্ষয় ডেকে নিয়ে এসেছে। মানুষের মধ্যে নাকি দূরত্ব বৃদ্ধি করেছে। নাকি এগুলো মানুষের মধ্যে বৈষম্য ডেকে নিয়ে এসেছে। এই রুশোর কিন্তু একটা বড় ধরনের বদল দেখতে পাই আমরা। তার যে রচনা, পরের যে রচনাগুলো সেই রচনা। এবং তিনি বাস্তবের মাটিতে ফিরে আসলেন। তিনি যুক্তির জায়গায় এবার ফিরে আসতে বাধ্য হলেন। তিনি ওই রোমান্টিসিজম ছেড়ে এক প্রকার বলা যেতে পারে সায়েন্টিসিজম এ। তখন তার ফিলোসফি গুলো আমরা তার এই তার 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 ফিলোসফি গুলো যদি আমরা দেখি, তার পাবলিকেশনস গুলোর যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে কিছুটা সময় পরেই অবশ্যই, বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যেই হয়েছে। বাট তিনি তার মধ্যেই গেছে। 1762 তে আমরা দেখতে পাবো তার পলিটিক্যাল থট এর আলোচনা আমাদের সামনে আসছে। 1762 তে তার দুটো বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়েছিল। একটি ছিল এমিল, EMILE, বারবার জানতে চাই, সিকোয়েন্সেও জানতে চাই, মনে রাখবে। এমিল বলে একটি গ্রন্থ তার এসেছিল এবং সেকেন্ড যেটা ছিল সোশ্যাল কন্ট্রাক্ট বলে, সোশ্যাল কন্ট্রাক্ট। যদিও এটা ফ্রেঞ্চ ভাষায় ছিল কন্ট্রাক্ট সোশ্যাল, ইংলিশে এটাকে আমরা সোশ্যাল কন্ট্রাক্ট বলি। তো এই রকম দুটো শিরোনামে দুটো আলাদা আলাদা বই এসেছিল এবং আমরা দেখতে পাবো এই বইগুলোতে তিনি তার চিন্তা ভাবনা বিশেষ করে ব্যক্ত করেছেন। এমিলিতে যদিও তিনি তার আলোচনাটা একেবারেই যে রাতারাতি বদলে ফেলেছিলেন তা নয়। ওই আগের আলোচনাগুলোরই একটা বলা যেতে পারে নতুন একটা এক্সটেনশন বলা যেতে পারে। এমিলিতে তিনি তার এডুকেশনস নিয়ে বেশ আলোচনা করেছেন এবং এডুকেশনস নিয়ে কথা বলতে গিয়ে সেই পুরনো এডুকেশনসকেই তিনি ভ্যালুস দিয়েছেন। বিশেষ করে ওই প্রকৃতির রাজ্যে মানুষ, প্রকৃতির কোলেই মানুষ অরিজিনাল শিক্ষা লাভ করে। প্রকৃতির মধ্যে কোনো যেমন বৈষম্য নেই, সবাইকে একই নজরে দেখে, একই চোখে দেখে। তো সেই ধরনের শিক্ষার কথাটা তিনি সেখানে বলেছিলেন। কিন্তু তার মধ্যে পরিণতিসুলভ একটা আচরণ দেখতে পাওয়া যায়।
পরিণতি সুলভ একটা আচরণ দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি কোথায়? যদিও তিনি আরেকটা বিষয় এখানে স্কিপ করে গেলাম। সেটা হচ্ছে যে তিনি এই এমিলি গ্রন্থেই আবার দেখবে যে ধর্মের প্রতি একটা বিদ্বেষমূলক কতগুলো কথা বলেছেন। ধর্মকে তার এখানে তিনি সমর্থন করেননি। যেমন হবস লক করেছিলেন, ইনিও তাই করেছেন। ম্যাকিয়াভেলি, হবস লক যারা ৩ জন যেমন করেছেন, ইনিও তাই করেছেন। ট্র্যাডিশনসটাকে বলতে পারো এক প্রকার বজায় রেখেছেন যে সেখানে তিনি নিন্দা করেছেন। নিন্দা করার সুবাদে আমরা দেখতে পাবো সেখানে ফ্রান্স থেকে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ফ্রান্স থেকে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং ফ্রান্সের মানুষ এতটাই রুষ্ট হয়েছিল যে তিনি সেখান থেকে পালিয়ে আসতেও তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং দেশ ছাড়িয়ে তিনি পালিয়েও আসছেন বলতে। দেশ ছেড়ে তিনি পালিয়ে আসছেন, পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন এবং পরবর্তীকালে তার পরিচয় হতে ডেভিড হিউম, তোমরা নাম নিশ্চয়ই শুনেছ ফিলসফিতে। ডেভিড হিউম তখন সেই সময় ইংল্যান্ডের একজন বিখ্যাত ফিলসফার, তার সঙ্গে তার পরিচয় ঘটে এবং তিনি ডেভিড হিউমের সঙ্গেই তার বাকি জীবন কয়েক বছর তার কিন্তু সেখানে ডেভিড হিউমের সঙ্গেই। যাই হোক, তো এখানে আমরা দেখতে পাবো যে এক তো এডুকেশনস নিয়ে কথা বলেছেন যেখানে স্যার ওই পুরোনো ট্র্যাডিশনস গুলোকেই তিনি এক প্রকার এক্সটেনশন করেছিলেন। এডুকেশনসে প্রকৃতির কোলে গিয়ে এডুকেশনস লাভ করো, ন্যাচারাল সোসাইটির কথা তিনি বলেছেন, এই সমস্ত বিষয়ে আমরা সেখানে। বাট তার মধ্যে একটা বড় পরিবর্তন প্রথমবারের মতন করা যায় সোশ্যাল কন্ট্রাক্ট বলতে বা কন্ট্রাক্ট সোশ্যাল, যেখানে তিনি কি করছেন না, যেখানে তিনি তার আলোচনাগুলোর মধ্যে একটা পরিণতি সুলভ একটা কিন্তু পরিচয় রাখছেন, পরিণতি সুলভ একটা ব্যক্তিত্বের বা একজন একজন পলিটিক্যাল থিওরিস্টের পরিচয় তিনি। তার আলোচনা এখানে একেবারেই ওই রোমান্টিসিজমে সমৃদ্ধ নয়, রোমান্টিসিজমের ঢাকা নয়, রোমান্টিসিজমের একেবারে ওড়না তিনি ত্যাগ করে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি না তিনি এসে পৌঁছচ্ছেন সায়েন্টিসিজমে এবং তিনি কমপ্লিট সায়েন্টিসিজম বলা যাবে না, ভাবনার জগৎ অবশ্যই ছিল বা একটাও এক প্রকার মন গড়াও কথা ছিল, বাট তারপরেও অনেকটা পরিণতি সেখানে কিন্তু তার পরিণত সুলভ আচরণ কিন্তু তার মধ্যে নোটিশ যায়। তার কন্ট্রাক্ট সোশ্যাল বুঝতেই পারছো 1762 তে তার প্রকাশিত হয়েছে এবং এখানে আমরা দেখতে পাবো যে রুশো এখানে আমরা দেখতে পাবো শুরুতেই যে যে সেন্টেন্সটি দিয়ে শুরু করেছেন তার রচনা সেটা হচ্ছে কি যে মানুষ স্বাধীন হয়ে জন্মায় এবং তারপর সে দেখে সে সর্বত্রই শৃঙ্খলিত, অর্থাৎ ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন, এই লাইনটি দিয়ে তার কিন্তু রচনা। ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু স্বাধীন হয় জন্মগ্রহণ করার পরেই সে কি করেছে, সে কিন্তু এক প্রকার নিয়ন্ত্রণে চলে এসেছে, শেকলের নিয়ন্ত্রণে সে কিন্তু চলে এসেছে, শেকলে এক প্রকার সে বাধা পড়ে আছে। এই ধরনের বক্তব্য তিনি বলে বোঝানোর চেষ্টা করলেন। এটা হচ্ছে যে একটা আইডিয়া মোটামুটি তিনি এখানে বোঝানোর চেষ্টা করলেন যে হ্যাঁ, তার মধ্যে একটা বড় পরিবর্তন সেখানে কিন্তু করা গেছে, সেই রুশো আর আগের রুশো নেই, একটা অনেকটা পরিণত আচরণ। এখানেই তিনি আসলে যেটা বোঝানোর চেষ্টা করলেন, যেটা এখনো এই মুহূর্তেও তোমরা দেখবে আমাদের সোসাইটিতে একটা বড় সমস্যা, যখনই দেখবে যে ইন্ডিয়া সিকিউরিটির প্রসঙ্গ আসে দেশের এবং যখন দেখবে ফ্রি স্পিচের প্রসঙ্গ আসে তখন একটা ডিলেমা কাজ করে। আমার নিজের পিএইচডির মধ্যে এই আলোচনাগুলো জায়গা পেয়েছে সোশ্যাল মিডিয়ার এজে এসে নতুন রকম কিভাবে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে সিকিউরিটি ভার্সেস ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস। সেখানে নতুন যে একেবারে আরটিআই ল গুলো এসেছে রিসেন্টলি, আরটিআই ল বলছে সরি, নতুন যে ডেটা বিলগুলো যেটা এসেছে, ডেটা রিলেটেড যে বিল এসেছে সেই 2000 একেবারেই 23-তে আগস্ট নাগাদ এসেছে, এগুলোকেও আমি আলোচনা করেছি। মোটামুটি বলতে পারো যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনস গুলো এখানে নাম আমি হয়তো ডিরেক্টলি মেনশন করিনি, কিন্তু দেখবে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনস গুলো এখানেও দেখবে রুশো ওই আর কি মোটামুটি ভাবে আমরা দেখতে পাবো যে মোটামুটি ভাবে তোমরা দেখবে যে এখানে রুশো যে আলোচনাগুলি আমাদের সামনে করেছেন, তিনি এখানে বলার চেষ্টা করছেন যে কিভাবে মানুষ স্বাধীন আবার সে নিয়ন্ত্রিত। তো স্বাধীন হয়েও সে নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত হয়েও সে স্বাধীন, কিভাবে এটার মধ্যে একটা ব্যালেন্স করে সে এগোনোর চেষ্টা করছে বা কিভাবে সে নিয়ন্ত্রিত হয়েও স্বাধীনতা এনজয় করছে, এটাকে তিনি এখানে বোঝানোর চেষ্টা। এক প্রকার বুঝতেই পারছো তার মানে তিনি নিয়ন্ত্রণে থাকতে হবে তোমাকে, সিভিল সোসাইটির ইনস্টিটিউশনস গুলোর কন্ট্রোলে তোমাকে থাকতে হবে, এটা তিনি এক প্রকার কিন্তু এখানে বলতে পারো জাস্টিফাই করে তুল, এটাকে তিনি কিন্তু এবার প্রমাণ করার এক প্রকার চেষ্টা করছেন। বা তাহলে স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে আগের অবস্থা থেকে তার অবস্থার কতটা তার তার ভাবনার মধ্যে ভিন্নতা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এটা কিন্তু আমরা কিন্তু এখানে নোটিশ। যাই হোক, এখানে আমি এই আলোচনায় পরে আসবো, সবার আগে এখানে দেখে নাও যে রুশো আমরা দেখতে পাচ্ছি কি যে রুশো এখানে যখন তার আলোচনাগুলো করছেন তখন তিনি বলছেন যে মানুষ যখন ওই আর কি আহ, মানুষ যখন জন্মগ্রহণ করেছে মানে মানে এই নিয়ন্ত্রণে মানুষ যে আছে তিনি এটা বোঝানোর জন্য এক প্রকার বলতে পারো, এটা স্কিপ করা উচিত নয়, এটা কন্টিনিউ করি, যে তিনি এখানে বোঝানোর চেষ্টা করলেন যে মানুষ যে এখানে এক প্রকার যে এই যে নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে থেকেও যে মানুষ স্বাধীন, তো এটা কিভাবে, এর এই প্রশ্নের উত্তর তিনি খুঁজতে গিয়ে আমরা দেখতে পাবো যে তিনি বলার চেষ্টা করছেন যে নিয়ন্ত্রণে থেকেও মানুষ স্বাধীন,
এই অবস্থাটা যদি আমাদেরকে খুঁজতে হয় তাহলে তিনি বলার চেষ্টা করলেন যে অতীতের দিকে আমাদেরকে একটু চোখ রাখতে হবে কিরকম অবস্থা। তো ইতিহাসের দিকে তিনি এখানে পৌঁছানোর চেষ্টা করেন, যদিও তিনি হিস্টোরিক্যাল কোনো ডেটাকে ব্যবহার করে করেছেন তা কিন্তু নয়। যে দায়বদ্ধতাটা জন লকের কাছে ছিল, হবলক্সের কাছে ছিল না, এই দায়বদ্ধতাটা এনার কাছেও নেই। লক হবসের মতো এনার কাছেও এই দায়বদ্ধতাটা নেই যে এনাকে প্রমাণ করতে হবে। যদিও হবস আমরা দেখতে পেয়েছি জিওমেট্রির ফর্মুলাকে ব্যবহার করেছিলেন, স্বতঃসিদ্ধ সত্যকে ধরে নিয়েছিলেন, ইউনিভার্সাল ট্রুথটাকে ধরে নিয়েছিলেন, ধরে তারপর সেখানে তিনি যুক্তির পর যুক্তি সাজিয়ে সিদ্ধান্তে উপনীত। এই ধরনের একটা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন তার ছিল। লকের মধ্যে আমরা দেখতে পাবো এম্পেরিক্যাল ফিলসফি ছিল। কিন্তু এনার মধ্যে সেই ধরনের কোনো অভিব্যক্তি, কোনো ধরনের এই ধরনের কোনো আলোচনা আমরা কিন্তু পাই না। স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাবো যে রুসো এখানে কিন্তু প্রমাণ করার তো প্রসঙ্গে আসে না, বাট মোটামুটি এক প্রকার ওই রোমান্টিক, যেহেতু বুঝতেই পারছো কমপ্লিট যে রোমান্টিসিজম তিনি ত্যাগ করেছেন তা নয়, মন গড়া একটা কথা, আবেগপ্রবণ একটা বিষয়ে তিনি এখানে পৌঁছানোর চেষ্টা করলেন কি, যে প্রকৃতির রাজ্যে তাহলে যদি এক প্রকার ফিরে যাওয়ার চেষ্টা, স্টেট অফ নেচারে কেমন ছিল। এই স্টেট অফ নেচারে তিনি বলার চেষ্টা করলেন যে মানুষ সেখানে, এই যে বলেছেন মানুষ তো ভালো ছিল, মানুষকে তিনি এখানে সামাজিক হিসেবে দেখেছে, বিবেকবান হিসেবে দেখেছে, এবং আমরা দেখতে পাবো যে মানুষ সেখানে, মানুষের মধ্যে ভালো সম্পর্ক ছিল, সহযোগিতার সম্পর্ক ছিল, এই সমস্ত ভালো ভালো কথা যেগুলো হতে পারে সেগুলো তিনি, কিন্তু তার বক্তব্য হচ্ছে যে যেহেতু ওই ওই প্রকৃতি মানে সম্পত্তির ধীরে ধীরে ধারণা যখন থেকে গড়ে উঠলো এবং যুক্তির যখন থেকে তার মধ্যে প্রবেশ ঘটছে, ব্যক্তির মধ্যে যখন আর্গুমেন্ট বা র্যাশনালিটি বা রিজনের বা সাইন্টিসিজমের যখন থেকে প্রবেশ ঘটছে সময়ের সঙ্গে সঙ্গে, এবং জনসংখ্যা অন্যদিকে যখন বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি কি, তার বক্তব্য হচ্ছে যে সেখানে মানুষের মধ্যে প্রথম কি দেখা যাচ্ছে না, তাদের মধ্যে ওই যে তারা যে ভালোর যে তাদের যে অবস্থা, তাদের প্রকৃতিটা, তাদের নেচার যে ভালো, গুড গুড নেচার তাদের মধ্যে দেখা যেত, সেটা আর ওই গুড নেচারটা থাকছে না, তাদের মধ্যে একটা কোথাও গিয়ে দ্বন্দ্বপূর্ণ এবং এই দ্বন্দ্বপূর্ণ অবস্থা থেকে মানুষ এখান থেকে বের করে নিয়ে আসার জন্য তার বক্তব্য হচ্ছে যে, তাহলে তিনি প্রথমে বলার চেষ্টা করেন যে প্রথমে মানুষ হচ্ছে স্বর্গে বাস করত, ধীরে ধীরে সে স্বর্গ কি হয়েছে, এক প্রকার নরকে পরিণত। তাহলে তিনি এখানে বোঝানোর চেষ্টা করলেন যে প্রকৃতির রাজ্য কিরকম ছিল, তার প্রকৃতির রাজ্যটা তিনি এখানে বোঝানোর চেষ্টা করলেন এক প্রকার প্রি পলিটিক্যাল ছিল। মানুষের মধ্যে তো একটা একটা মানুষ বিবেকবান ছিল, রেশনাল ছিল, বলতে পারো এক প্রকার এই ধরনের কথাগুলো, রেশনাল বলবো না। মানুষ বিবেকবান ছিল, মানুষ সেখানে সহানুভূতিশীল ছিল, মানুষ সেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা করত, এগুলো ছিল। কিন্তু কথাটা হচ্ছে ওখানে দ্বন্দ্বপূর্ণ অবস্থাটা তো ছিল না, পরবর্তীকালে তৈরি হয়েছে। তো তাহলে ইনি বলার চেষ্টা করলেন যে প্রকৃতির অবস্থাটা সেখানে কি ছিল, প্রি পলিটিক্যাল ছিল, অর্থাৎ যেখানে কোনো এখনো ওই দ্বন্দ্বপূর্ণ অবস্থাটা তৈরি হয়নি, শান্তিপূর্ণ একটা অবস্থা ছিল। ধীরে ধীরে সেখানে কি হয়েছে না, সেটা নৈরাজ্যের পরিবেশে পরিণত হয়েছে, কনভার্ট হয়েছে বলতে পারো, ট্রান্সফরমেশন সেখানে দেখা গেছে। এবং তার বক্তব্য হচ্ছে যে এখান থেকে মানুষ নিজেকে বের করে নিয়ে আসার জন্য কি করেছে না, একটা তারা একটা মানে যেহেতু প্রত্যেকে প্রত্যেকের জীবনকে এখানে বিপন্ন করে তুলছে, সম্পত্তি নষ্ট করছে, তাদের তাদের মধ্যে আর সেই বিবেকবান ব্যাপারটা আর থাকছে না, স্বাভাবিকভাবে তারা সেখান থেকে নিজেদেরকে বের করে সেই স্বর্গের রাজ্য যেহেতু তারা হারিয়ে ফেলছে, তো সেইটা যাতে তারা হারিয়ে না ফেলে সেই কারণে সেখান থেকে বেরিয়ে আসার জন্য করছে। তারা এক প্রকার সেখানে বলছে, তিনি বলছেন যে চুক্তি করছে, এগ্রিমেন্ট করছে তারা, এবং এগ্রিমেন্ট তারা একটাই করছে। হবস যেমন বলেছিলেন একটা করেছে, লক বললেন আবার দুটো করেছে, ইনি বলছেন যে না একটাই করেছে চুক্তি, ব্যক্তি একটাই করেছে, দুটো করেনি। এবং এই চুক্তিটা, হবস যেমন বলেছিলেন যে চুক্তিটা ব্যক্তির নিজেদের মধ্যে হয়েছে, ব্যক্তির নিজেদের মধ্যে হয়েছে, লক এসে বলার চেষ্টা করলেন চুক্তি দুটো হয়েছে, একটা হয়েছে ব্যক্তির মধ্যে, আর একটা হয়েছে আমরা ফিডুশিয়ারি ট্রাস্টের মধ্যে দেখতে পেয়েছি, ফিডুশিয়ারি ট্রাস্ট এবং জনগণের মধ্যে। ইনি এসে বলার চেষ্টা করলেন যে না চুক্তি একটাই হয়েছে, কিন্তু চুক্তিটা জনগণের মধ্যেই হয়েছে, চুক্তিটা এখানে আহ, রাষ্ট্রের সঙ্গে হয়নি বা সার্বভৌম শক্তি সোভারেন পাওয়ারের সঙ্গে হয়নি, ব্যক্তিরা ব্যক্তিরা নিজেদের মধ্যেই চুক্তি করেছে। চুক্তি করে তারা কোনো থার্ড পার্টিকে ক্ষমতা তুলে দেয়নি, যেমন থার্ড পার্টির হাতে ক্ষমতা তুলে দেওয়ার আমরা ব্যাপারটা দেখলাম হবস এবং লকের মধ্যে। তিনি বলছেন যে না থার্ড পার্টির হাতে কেউ ক্ষমতা এখানে তুলে দেয়নি, এখানে ব্যক্তিরা নিজের কাছেই চুক্তি করে নিজেদেরকেই সেই চুক্তির অধীনে তারা রাখছে, নিজের কাছেই চুক্তি করে নিজেকেই তারা সেই ক্ষমতাটা অর্পণ করছে, নিজের ক্ষমতা, নিজেদেরকে পরিচালনা করার ক্ষমতা, শান্তিপূর্ণ অবস্থা নিয়ে আসার ক্ষমতা, নিজেদের মধ্যে একটা সৌভ্রাতৃত্বের ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার অবস্থা, নিজেদের মধ্যে বিবেকবান এই হওয়ার যে তাদের যে ভালো মহত্ব যেগুলো সেগুলোকে, তিনি বলছেন যে এগুলো মানুষের মধ্যেই আছে, মানুষ এগুলো নিজেকেই নিজেকে অর্পণ করে, থার্ড পার্টিকে এখানে কিন্তু সেই ক্ষমতাটা দেয়নি যে থার্ড পার্টি এসে তার, এই কথাটি তিনি কিন্তু প্রাইমেরিলি, মানে বলছি শব্দটা ভালো করে, ইনিশিয়ালি বা প্রাইমারি দিলে বলার চেষ্টা করি, এটা আমরা এখানে। তারপরে এখানে তিনি যেটা বলার চেষ্টা করলেন, তার মানে বুঝতেই পারছো যে সে নিজে যেটা তৈরি করলো, মানুষ নিজে যেটা তৈরি করছে, এখানে তিনি বলেছেন যে ইচ ম্যান ইন গিভিং হিমসেলফ টু অল, গিভিং হিমসেলফ টু নোবডি,
এইরকম ভাবে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানুষ নিজেকে নিজের কাছে সমর্পণ মানে প্রত্যেকটা মানুষ সবাইকে সবার কাছে সমর্পণ করলো, সে নিজেকে নিজের মাঝে সমর্পণ করলো এবং এইভাবে সে কারো কাছেই নিজেকে সমর্পণ, এই ধরনের একটা বলতে পারো ফিলসফিক্যাল একটা আর্গুমেন্ট তিনি এখানে দিয়েছেন যে মানুষ সকলের কাছে সবাই সবাইকে সমর্পণ করছে। আবার হচ্ছে কেউ যেহেতু সবাই সবাইকে সবার কাছে করছে কাজে কেউ কাউকেই করছে না, কিন্তু এখানে কিন্তু ওই যে উদ্দেশ্য তাদের ছিল যে শান্তিপূর্ণ অবস্থাটা তৈরি করা সেটা কিন্তু তাদের নিজেদের যে নিজেদের মধ্যে যে সহযোগিতার সম্পর্ক, নিজেদের মধ্যে যে বিবেকবান হওয়ার যে একটা বৈশিষ্ট্য সেগুলোকে তারা করার এক প্রকার চেষ্টা করছে এবং বলতে পারো এক প্রকার নিয়ন্ত্রণের মধ্যেও তারা থাকছে, কিন্তু নিয়ন্ত্রণের মধ্যেও তারা আবার নেই। নিয়ন্ত্রণের মধ্যেও থাকছে কিন্তু কথাটা হচ্ছে তারা কিন্তু নিয়ন্ত্রণ থেকে আবার মুক্ত। নিয়ন্ত্রণ থেকে মুক্ত তার কারণ কি? কারণ যাকে সে স্বাধীনতাটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছে সে তার কেউ নয়, সে তো নিজেই। তো স্বাভাবিকভাবে এই কারণে তিনি বলেছেন যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। কিন্তু এই চেনটা কিন্তু মানে যে এই চেনটা তিনি বলছেন যে এই চেনটা কিন্তু হবসের চেন নয়, যে হবসের চেনে কি দেখা গেছে, হবসের চেনে দেখা গেল কি স্ট্রং পাওয়ার তিনি কিন্তু সেখানে হবস কিন্তু রাজাকে দিয়ে দিলেন, তাই না? রাজতন্ত্রকে দিয়ে দিলেন, সোভারেন পাওয়ারকে দিয়ে দিলেন। এনার কিন্তু সেই ধরনের কোনো নেই। এনার বক্তব্য হচ্ছে যে সোভারেন মানে স্টেটের হাতে তিনি এই ক্ষমতাটা দিয়েছেন ভালো, মানে স্টেট বলতে তিনি জনগণেরই সার্বিক বডিটাকে বলা হচ্ছে, জনগণের হাতেই দিয়েছে, তারাই সরকার, তারাই রাষ্ট্র, মানে তারাই রাষ্ট্র, সরকার বলবো না, সরকার একটা আলাদা ধারণা আছে, বলবো যে তারা রাষ্ট্র, তারাই নিজেদেরকে নিষ্ক্রিয় যখন তারা থাকবে তারা তখন নিজেকে নিজেরা কন্ট্রোল করবে, কিন্তু যখন অ্যাক্টিভ রোল প্লে করবে তখন সে সোভারেন পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ অ্যাক্টিভ যখন হয়ে যাবে, সে যখন নিষ্ক্রিয় থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে, তখন সেই স্টেটের একটা কনসেপ্ট, অর্থাৎ সবাই মিলে সবাই সবাইকে ক্ষমতা দিয়েছে, এইরকম ভাবে কেউ কাউকে ক্ষমতা দেয়নি। তো সবাই সবাইকে ক্ষমতা দেওয়ার মধ্যে প্রত্যেকে প্রত্যেকের শেকলে বাধা রয়েছে, কিন্তু প্রত্যেকে যেহেতু প্রত্যেকের শেকলে বাধা রয়েছে কেউ কারো শেকলের বাধা নেই, এটাও একটা কনসেপ্ট তৈরি হয়েছে। তিনি এইরকম ভাবে বলানোর চেষ্টা করলেন যে সবাই শেকলে বাধা আছে কিন্তু তারপরেও সেখানে স্বাধীন, এবং এইরকম ভাবে যে কনসেপ্টটা গড়ে উঠেছে তার বক্তব্য হচ্ছে এই কনসেপ্টে আমরা কি দেখতে পাচ্ছি, এই কনসেপ্টে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে একটা এইরকম একটা অবস্থা তৈরি করতে পেরেছে যে অবস্থাটাতে হয়তো মানুষ স্বাধীনতা ইনশিওর, লিবার্টিকে ইনশিওর, এইরকম কনসেপ্ট তিনি এবং তিনি এখানে বলার চেষ্টা করলেন যে মানুষ যেহেতু প্রত্যেকে প্রত্যেককে এখানে ক্ষমতা অর্পণ করেছে, তিনি বললেন যে প্রত্যেকে তার নিজেদের ইচ্ছে এই জিনিসটা, নিজেদের ইচ্ছের জায়গা থেকে তারা কিন্তু এই কাটা করেছে এবং প্রত্যেকে তাদের নিজেদের, তিনি এখানে ব্যক্তিকে ডিফারেন্সিয়েটও করার চেষ্টা করেছেন যে প্রত্যেকে নিজেদের ইচ্ছেকে প্রয়োগ করেই এই বিষয়টা এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছে তারা, এবং প্রত্যেকে প্রত্যেকে শিকলে বেঁধেছে। তবে তিনি এখানে বলার চেষ্টা করলেন যে ব্যক্তির মধ্যেও কিন্তু আবার দু ধরনের বিষয়, ব্যক্তির সে সমর্পণ করেছে তার মানে এই নয় যে সমস্ত কিছু সে সমর্পণ করেছে। ব্যক্তির তিনি এখানে ব্যক্তিকে দুটো ভাগে ভাগ করলেন বলা যেতে পারে, ব্যক্তিকে ভাগ করলো বলবো না, ব্যক্তির ভেতরের যে তার যে ইচ্ছে সেই ইচ্ছেগুলোকে দুটো ভাগে ভাগ করলেন, তার যে নিডস গুলো, ডিমান্ডস গুলো, সেই ডিমান্ডস গুলোকে বলা যেতে পারে, তার ইচ্ছেগুলোকে, উইশ গুলোকে, উইল গুলোকে তিনি দুটো ভাগে ভাগ করলেন। কি কি দুটো ভাগ? একটাকে তিনি বলার চেষ্টা করছেন যে একটা হচ্ছে রিয়েল উইল, আর একটাকে বলছেন তিনি অ্যাকচুয়াল উইল। বাংলায় বলা যেতে পারে যে প্রকৃত ইচ্ছা আর অপ্রকৃত ইচ্ছা, দুটো ভাগে তিনি এই ইচ্ছাগুলোকে তিনি ডিভাইড করার চেষ্টা। প্রকৃত ইচ্ছা বলতে তিনি যেটা বোঝানোর চেষ্টা করলেন সেটা হচ্ছে যেটা হচ্ছে জেনারেল উইল, সকলের ইচ্ছা। জেনারেল উইল যেটা সেটা হচ্ছে কিন্তু দুটা রিয়েল উইল। আর যেটা জেনারেল উইল, যেটা যেটা জেনারেল উইল, যেটা সকলের ইচ্ছা, সেটা কিন্তু জেনারেল উইল, সেটা হচ্ছে আমরা দেখতে পাবো প্রকৃত ইচ্ছা। যেটা অ্যাকচুয়াল উইল তিনি সেটা বলার চেষ্টা করলেন যেটা অপ্রকৃত ইচ্ছা, অ্যাকচুয়াল যেটা সেটা অপ্রকৃত ইচ্ছা, সেটা একেবারে ব্যক্তি স্বার্থকে সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমি যদি বলি, আমি যদি বলি যে আমি আমার অ্যাকচুয়াল ইচ্ছেটা হচ্ছে অমুক, অ্যাকচুয়াল ইচ্ছেটা কি? আমার অ্যাকচুয়াল ইচ্ছে হচ্ছে যে আমি এখন ক্লাস না করিয়ে এখন আমি এখন বেশ গর্ব অনুভব করব, এটা যদি আমার একটা ইচ্ছে হয় তাহলে এটা আমার অ্যাকচুয়াল উইল, যে ক্লাস করাতে আমার ফাঁকিবাজি কাজ করছে, মানসিকতা পড়াতে ভাল লাগছে না, আমি এটা হয়তো অ্যাকচুয়াল উইল। হ্যাঁ, আমি এটা একেবারেই আমার ব্যক্তিগত ভাবনা, কার বা পড়াতে বক বক করতে ভাল লাগে, হয়তো এখন অনেকেই বলবে কার বা বক বক করতে ভালো লাগে, তা না করে বাড়িতে বসে থেকে মিছি মিছি যদি কিছু গর্ববোধ করা যায় তাহলে তো খুব ভালো না? তো প্রত্যেকটা মানুষের মধ্যেই হয়তো এই ধরনের কিছু ইচ্ছে আছে, তোমরা হয়তো মনে মনে ভাবছো বেকার স্যারের লেকচার শুনছি এখানে, ক্লাসটা অফ করে দিয়ে এখন বসে বসে বই পড়লেই বোধহয় একটু ভালো হতো। তো এই ধরনের ইচ্ছেগুলো প্রত্যেকের মধ্যেই আমাদের আছে, সেটা হচ্ছে কি আমাদের ব্যক্তিগত ইচ্ছা, বলছো? ইচ্ছাগুলো আমরা ব্যক্তিগত ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি, ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছা, যেটাকে তিনি বলেছেন অ্যাকচুয়াল উইল, যে ইন্ডিভিজুয়ালস নিজে যেটা ভাবছে তার নিজের জন্য শুধু, সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল উইল। সেটা হচ্ছে কি একটা সেলফিশ উইল, সেটা নিজের সেলফ সম্পর্কেই শুধু সে ভাবছে।
এটা হচ্ছে সেলফিশ উইল। কিন্তু কথাটা হচ্ছে ওনার বক্তব্য হচ্ছে যে ব্যক্তির জীবনে না অনেক এই ধরনের ইচ্ছা আছে। এই ইচ্ছেগুলোকে যদি ডিফারেন্ট করি ক্লাসিফাই করি তাহলে ২ ধরনের ইচ্ছে বেরিয়ে আসবে। একটা হচ্ছে নিজের ইচ্ছে, একটা হচ্ছে যেটা সরাসরি তার নিজের সাথে জড়িত এবং সে নিজে সেটা ফুলফিল করার ক্ষমতা রাখে। কিন্তু এর বাইরেও আরো অনেকগুলো ইচ্ছে আছে যে ইচ্ছেগুলোতে না তার ক্ষমতা আছে সেগুলোকে ফুলফিল করার, আর না সেটা ফুলফিল করলে তার কখনো নিজে খুব বেশি লং রানেতে নিজের স্বাধীনতা সিকিউর পারবে। ফলে এই ইচ্ছেগুলো কি হবে? না এই ইচ্ছেগুলো এখানে কালেকটিভ ইচ্ছে হয়ে যাবে। অর্থাৎ ব্যক্তির ওই নিজের পার্সোনাল ইচ্ছেগুলোকে বাদ দিয়ে যদি কিছু যেগুলো পড়ে থাকবে, যেগুলো বাকি থাকবে, এই প্রত্যেকটা মানুষের মধ্যেই এগুলো যেগুলো বাকি থাকবে সেগুলো কি হবে? না সেগুলো দেখা যাবে কালেকটিভ ইচ্ছে। সেগুলোকে বলা হচ্ছে কি? যেগুলোকে বলা হচ্ছে বলার চেষ্টা করছেন তিনি জেনারেল উইল, এগুলোই হচ্ছে কিন্তু প্রকৃত ইচ্ছে। এই কথাটা তিনি বলার চেষ্টা করেন। উদাহরণ নাও একটা, উদাহরণ নিলে জিনিসটা পরিষ্কার হবে। যে আমার ইচ্ছে হচ্ছে যে আমি কি থাকবো না একটা ভালো একটা আ ব্যা কলকাতা মানে কলকাতা শহরে আমি থাকবো এটা আমার ইচ্ছে। ভালো একটা শহরে থাকবো এবং সেটা কলকাতা শহর হতে পারে আমার ইচ্ছে। তো আমি আমার ইচ্ছেটাকে প্রকাশ করলাম। প্রত্যেকের মধ্যেই তোমাদের ইচ্ছেটা আছে যে আমাদের শহর খুব সুন্দর হবে। আমাদের শহরটা খুব সুন্দর হবে এটা তোমাদের প্রত্যেকের ইচ্ছে। তোমাদের প্রত্যেকের মধ্যে এটা আছে। এটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছে। মানে সরি বলবো এটা ব্যক্তিগত বলব না। ব্যক্তিগত থেকে ব্যক্তিগত ইচ্ছের উদাহরণ দেবো, ব্যক্তিগত ইচ্ছের উদাহরণ দেবো এটা ধরো যে, ধরে নাও আমাদের কলকাতা শহরে আরেকটা বিশেষত্ব সেটা হচ্ছে যে আমরা একটা ভালো জীবনযাপন করব। জীবনযাপন বলতে কি বোঝায়? ধরে নাও একটা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় উদাহরণ হিসেবে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তি নিজের জীবনে তোমরা দেখবে কলকাতার প্রত্যেকটা বাড়িতে তুমি ঢুকবে দেখবে যদি একটু ভালো পরিবার হয় তাহলে তোমরা দেখবে। সেখানে কি আছে না প্রত্যেকটা বাড়ি ঝাঁ চকচকে সেখানে। টাইলস বসানো বাড়ি, সেখানে দেখবে মানে মার্বেল বসানো বাড়ি, টাইলস বসানো। মানে কোনো কিছুর অভাব নেই। এত সুন্দর সেখানে যেন মনে হচ্ছে যে মানে বেশ চাকচিক্য সেখানে একটা ব্যাপার রয়েছে। কিন্তু যেমনি তুমি বাড়িটার বাইরে পা রাখবে সেখানে তুমি দেখবে কি? না দেখবে রাস্তায় নোংরা সকালবেলা হচ্ছে ছাদ থেকে ধপাস হ্যাঁ? ধপধপ করে তোমরা দেখবে সেখানেতে কিন্তু নোংরাগুলো ফেলছে। লোকের গায়ে নোংরা ফেলছে, রাস্তায় নোংরা ভর্তি। কুকুরকে নিয়ে গিয়ে রাস্তায় পায়খানা করাচ্ছে। হ্যাঁ? খাওয়াতে পারছে, পড়াতে পারছে বাড়ির ভেতরে। কিন্তু কুকুরকে পায়খানা করাচ্ছে বাড়ির বাইরে নিয়ে। তাই না? পটি করাচ্ছে বাইরে। এগুলো কি? এগুলো হচ্ছে ফাঁকিবাজি ইচ্ছে মানুষের। ফাঁকিবাজি দেওয়ার ইচ্ছে। এক প্রকার নিজের ইচ্ছে কি? নিজের ইচ্ছে সে নিজের বাড়িটাকে ঠিক রাখবে। আর অন্য ইচ্ছে কি? অন্য ইচ্ছে সে একই সঙ্গে এক্সপেক্ট করছে কি? না শহরটাকে সুন্দর দেখবে সে। কলকাতা শহরটাকেও সে সুন্দর দেখবে। কিন্তু যখন সে সুন্দর দেখতে চাইছে তখন দেখা যাচ্ছে সে সেখানে গিয়ে কুকুরকে নিয়ে গিয়ে পটি করছে এবং সুন্দর শহরটা অসুন্দরে পরিণত। নোংরা করছে, ক্যারি ব্যাগ ফেলছে, বন্যায় ডুবে যাচ্ছে। একটু বৃষ্টি হলে সেখানে জলে ডুবে যাচ্ছে। এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে এখানে দুটো ইচ্ছে আমরা দেখতে পেলাম। একটা হচ্ছে সে নিজের উন্নতি চায় আর অন্যটা দেখতে পাচ্ছি কি সে হচ্ছে সার্বিক তার একটা কিন্তু আরো উন্নতি। সার্বিক উন্নতিটা করতে গেলে বা শহরটাকে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চায় যেটা যেহেতু তার নিজেরই শহর। দেখতে পাচ্ছি সেটাকে সে নোংরা করছে। তাহলে এই নিজের ইচ্ছেগুলোকে নিয়ে নেওয়ার পর বাকি যে ইচ্ছেগুলো থাকলো যে শহরটাকে সুন্দর দেখার ইচ্ছে যেটাকে সে হয়তো নিজে পরিষ্কার নোংরা করছে। তো ওই ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য আমরা দেখতে পাবো কি কালেকটিভ একটা ইচ্ছের প্রয়োজন। তো প্রত্যেকেই তার নিজেদের বাড়িটাকে চকচক করে রেখেছে কিন্তু শহরটাকে তারা নোংরা করে রেখেছে। তাহলে ওই শহর নোংরা করে রাখা তাদের যে ইচ্ছেটা যেটাকে সুন্দর তারা নিজেরাই দেখতে চায় কিন্তু নোংরা নিজেরাই করেছে। তাহলে ওই ইচ্ছেগুলো আর কোনো একক ইন্ডিভিজুয়ালস কে দিয়ে অ্যাড্রেস করলে কিন্তু অ্যাড্রেস হবে না সেটা। হ্যাঁ? এটা কিন্তু একটা কালেকটিভ এফোর্টস এর প্রয়োজন আছে। সকলে মিলে এক জায়গায় বসে কি করতে হবে? এক জায়গায় বসে সেটাকে কিন্তু অ্যাড্রেস করার চেষ্টা করতে হবে। এবং আমরা দেখতে পাই আমাদের কালেকটিভ একটা বডি আমাদের আছে সেটা হচ্ছে কর্পোরেশনস। তারা রোজ সকালে এই জিনিসটা করে। জমাদার আসে সকালে নোংরাগুলো নিয়ে যায়। এগুলো করে। তাহলে তারা সেটাকে কিন্তু অ্যাড্রেস করার চেষ্টা করছে। এইরকম ভাবে আমরা দেখতে পাবো ব্যক্তির মধ্যে ২ ধরনের ইচ্ছে আছে। একটা ইচ্ছে সে নিজের ইগোটাকে স্যাটিসফাইড করতে চায়। নিজের হচ্ছে একেবারেই যে বেসিক নিড সেগুলোকে নিজে ফুলফিল করতে চাইছে। একেবারে নিজের সঙ্গে জড়িত যেগুলো সেগুলোকে ফুলফিল করতে চাইছে যেটাকে তিনি বলছেন যে অ্যাকচুয়াল উইল। আর রিয়েল উইলটাকে অপরদিকে বলা হচ্ছে যে অ্যাকচুয়াল উইল গুলোকে সাইড করে দিলে যেগুলো বাকি পড়ে থাকছে সেগুলো আমরা দেখতে পাবো কি তার রিয়েল উইল। এই রিয়েল উইলটা কি? রিয়েল উইলটা হচ্ছে প্রকৃত ইচ্ছা যেটা হচ্ছে সকলের ইচ্ছে যেটা হচ্ছে হোল অফ কি বলা হচ্ছে? হোল অফ কিন্তু রিয়েল উইল। এটাকে জেনারেল উইল তিনি বলা তো এইরকম ভাবে তিনি বলার চেষ্টা করলেন কি একটা রিয়েল উইল বা জেনারেল উইল আছে আর একটাকে তিনি বলার চেষ্টা করলেন অ্যাকচুয়াল উইল আছে যেটা ব্যক্তির নিজে জেনারেল উইল গুলোকে নিয়ে তিনি বলার চেষ্টা করলেন যে স্টেট যখন সোসাইটি যখন গঠন হচ্ছে ব্যক্তি চুক্তি করে যখন সোসাইটি গঠন করছে তখন আমরা দেখতে পাবো যে সোসাইটি কি করছে এই ব্যক্তির সমস্ত ইচ্ছেগুলোকে নিয়ে কালেকটিভ ইচ্ছে যেগুলো রিয়েল উইলের কালেকটিভ ফর্মটাকে নিয়ে তিনি কি করার চেষ্টা করলেন যে সোসাইটি নির্মাণ করার চেষ্টা করলেন এবং সেই সোসাইটিতে কি হলো না সকলের জন্য কিন্তু এখানে ভালো নিশ্চিত করা হলো। অর্থাৎ এক প্রকার আমি নিজেকে কিন্তু কি করলাম ওই সমগ্রের মধ্যে কিন্তু পার্টিসিপেট করালাম। আমি পার্টিকুলার একজন,
আমি ওই যে হোলের যে কনসেপ্টটা তৈরি হলো এখানে, সেই হোলের কনসেপ্টে আমি আমার নিজের কন্ট্রিবিউশনটা এরকম ভাবে রাখলাম। তো এইরকম ভাবে তিনি বলার চেষ্টা করলেন কি? বলার চেষ্টা করলেন যে মানুষ চুক্তি করে কি করেছে, তার নিজের যে রিয়েল উইল গুলো আছে সেই রিয়েল উইল গুলো সে জেনারেল উইলের কাছে দিয়ে দিচ্ছে। অর্থাৎ জেনারেল একটা বডি, জেনারেল উইল যেটাকে বলা হচ্ছে, যে জেনারেল উইলের না, জেনারেল উইল নামক একটা কালেকটিভ বডি বলতে পারো, সেই বডির হাতে তারা সমর্পণ করছে তার সেই উইল গুলো, যে শহরটাকে সে সুন্দর করে কি করছে, সে নিজে কিছুটা স্যাক্রিফাইস করছে, মানে শেকলে পা বাধা দিচ্ছে কি না, তুমি নোংরা ফেলতে যাবে, তোমার শেকল বাধা আছে, তুমি নোংরা ফেলতে পারবে, শহরকে নোংরা করতে পারবে, তোমার পা বেঁধে রাখা হয়েছে। কি বেঁধে রেখেছে? বাকিরা তোমার পা বেঁধে রেখেছে যে তুমি ফেলতে পারবে না। বাকিরাও ঠিক একই জিনিস করছে, তুমিও তাদের পা বেঁধে রেখেছো। প্রত্যেকে প্রত্যেকে এরকম ভাবে বেঁধে রেখে কি করছে না, শহরটাকে সুন্দর রাখার একটা কিন্তু চেষ্টা কিন্তু ঠিক ওইভাবেই তিনি এখানে বোঝানোর বলতে পারবো এক প্রকার চেষ্টা করেছেন যে রিয়েল উইল গুলো, যে কালেকটিভ ফর্ম যেগুলো আছে রিয়েল উইলের, সেই ফর্মে জেনারেল উইল তৈরি হচ্ছে এবং জেনারেল উইলটার মধ্য দিয়ে কি হচ্ছে বোঝানোর চেষ্টা করলেন যে ব্যক্তি নিজের কাছে এইরকম ভাবে অন্য কোনো বডিকে ক্ষমতা দিলেন না, তারা চুক্তি করে নিজেদেরকেই ক্ষমতা অর্পণ করলেন, নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করলেন। এই কথাটিকে, তো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে কিন্তু তিনি কিন্তু তার রিয়েল উইলের কনসেপ্ট আমাদের সামনে দিলেন এবং তিনি বললেন যে এগুলো কি হবে না, এগুলো কিন্তু সমষ্টির স্বার্থকে কিন্তু এটা রিপ্রেজেন্ট করবে। এখানে তিনি বলার চেষ্টা করছেন এই যে বডিটা তৈরি হলো এই রকম ভাবে, এই বডিটাকে তিনি এখানে বলার চেষ্টা করছেন কি একটা মোরাল ইনস্টিটিউশন হিসেবে দেখার চেষ্টা করছেন, যেখানে কি থাকবে না প্রত্যেকেরই এইরকম ভাবে স্বার্থের যেহেতু একটা ইন্টারেস্টের রিফ্লেকশনস রিপ্রেজেন্টেশন থাকছে, তো এটা কিন্তু এক প্রকার হয়ে যাচ্ছে কি এক প্রকার মোরাল ইনস্টিটিউশন আসছে। এইরকম ভাবে তিনি এটাকে মোরাল একটা বডি হিসেবে দেখার চেষ্টা করলেন এবং প্রত্যেকটা হিউম্যান বিংকে মোরাল হিসেবে দেখানোর এই কারণে তিনি এক প্রকার চেষ্টা করেন। তো এই ধরনের বিষয়গুলো তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং তিনি এখানে এই কথাগুলো বলতে গিয়েই তিনি বলার চেষ্টা করলেন যে বিষয়গুলো সেটা হচ্ছে যে আহ, হ্যাঁ একটা সরকার আর এবার রাষ্ট্রের মধ্যে তিনি অবশ্যই পার্থক্য দিয়েছেন এই আলোচনাতে। এবার তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন, আমি কিছুক্ষণ কিছু কথা বোধহয় বলেও গেলাম অলরেডি, সেটা হচ্ছে যে তিনি এখানে বলার চেষ্টা করছেন যে এই যে যখন সরকারটা এই যে বডিটা যখন তৈরি হলো, যেটা জেনারেল হুইলের যে বডি বলতে পারো, যে বডিটা যখন তৈরি হচ্ছে, তখন তিনি বলছেন এই বডিটাতে তো আর ওই, তিনি বলছেন যে এটা কোনো ওই রিপ্রেজেন্টেটিভ বডি নয়, এটা কোনো রিপ্রেজেন্টেটিভ বডি নয়, যে রিপ্রেজেন্টেটিভ বডির উদাহরণ দিয়েছিলেন বা প্রসঙ্গ টেনেছিলেন জন লক, রিপ্রেজেন্টেটিভসদের হাতে ক্ষমতা তুলে দিন। এখানে কিন্তু তিনি রিপ্রেজেন্টেটিভের হাতে কোনো ক্ষমতা দিলেন না, তিনি কোনো সংসদের হাতে ক্ষমতা তুলে দিলেন না। এখানে তিনি বলার চেষ্টা করছেন এক প্রকার তিনি কি করলেন, এক প্রকার তিনি কিন্তু জনগণের হাতে যেহেতু সবার হাতে যেহেতু ক্ষমতা তুলে দিয়েছেন নিজেকে শাসন করার, তো এই শাসনটা কি, এই শাসনটা হচ্ছে তিনি বোঝাতে চাইছেন যে এক প্রকার আইন তৈরি করার, যারা নিজেরাই নিয়ম তৈরি করবে এবং সেই নিয়ম তৈরি করে তারা কি করবে নিজেকে শাসন করবে। তবে তিনি এখানে একটা পার্থক্য, কিসের পার্থক্য তিনি বলার চেষ্টা করছেন যে ল তৈরি করার কাজটা হয়তো জনগণের সরাসরি নিজের, অর্থাৎ বলতে পারো এক প্রকার এই জায়গাতেই তিনি ডিরেক্ট ডেমোক্রেসিকে প্র্যাকটিস করার কথা বললেন কি না, ল যখন ফর্মুলেশন হবে তখন প্রত্যেকটা মানুষ সেখানে কিন্তু এই লকে প্র্যাকটিস করবে। এবং এই প্রসঙ্গে তিনি বিশেষভাবে বলতে পারো যে গ্রিসের যে ব্যবস্থাটা ছিল, সিস্টেম যেটা ছিল গ্রিসে, আমরা গ্রিস নিয়ে চেষ্টা করলাম, তখন তোমাদের বলেছিলাম যে আলোচনাটা বারবার আসবে, দেখো এখানেই চলে আসছে আবার, যে গ্রিসে যে ধরনের সিস্টেম ছিল, ডিরেক্ট ডেমোক্রেসির যে সিস্টেম ছিল, সেই সিস্টেমসটা তার কাছে খুব ভালো মনে হয়েছে এবং তিনি বলেছিলেন যে ব্যক্তিরা নিজেদেরকে শৃঙ্খলিত করলো, করেও কিন্তু সে কিন্তু কি করলো না, সে কিন্তু শৃঙ্খলিত এক প্রকার নয়, সে স্বাধীনতা পাচ্ছে কিন্তু আবার শৃঙ্খলে আছে কিন্তু সে স্বাধীনতা উপভোগ করছে। এই ধরনের একটা কনসেপ্টের মধ্যে দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করলেন ডিরেক্ট ডেমোক্রেসিতেই শুধুমাত্র এটা সম্ভব, যেটা গ্রিসে একটা সময় কিন্তু প্র্যাকটিস হতো। তো গ্রিসের সেই সিস্টেমটা সেখানে শুধু নিয়ে আসার চেষ্টা করলেন, তবে তিনি অবশ্যই এখানে এটা খুব সচেতনতার সঙ্গে এটা উপলব্ধি করেছেন যে যেহেতু গ্রিসের জনসংখ্যা কম ছিল এবং 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 ছোট ভূখণ্ড ছিল, পপুলেশনসটাও ডেমোগ্রাফিও বলতে পারো কম ছিল এবং পপুলেশনস কম ছিল এবং রিজিয়ন্সটাও যেহেতু খুব ছোট ছিল, স্বাভাবিকভাবে সেখানে কন্ট্রোল করাটা অনেক ইজি ছিল। এখানে একটুখানি সেটা কষ্টসাধ্য, তিনি এটা কিন্তু বা একটুখানি অসম্ভব, এবং তিনি ইংল্যান্ডের পার্সপেক্টিভ থেকে যেহেতু বলছেন, তিনি বলেছেন যে ইংল্যান্ডে যেহেতু আবহাওয়ার একটা বড় মানে আমরা এক প্রকার অব্যবস্থা দেখতে পাই, মানে ইংল্যান্ডের আবহাওয়া যেহেতু বলতে পারো যে ওই গ্রীষ্মের মতো নয়, গ্রিসে যেমন সবাই এক জায়গায় জমায়েত হতে পারতো, কিন্তু ইংল্যান্ডের আবহাওয়া তো সেই রকম নয়, এক জায়গায় জমায়েত হওয়ার কোনো অবকাশ নেই সেখানে। স্বাভাবিকভাবে তিনি বলেছেন যে এটা কিন্তু সেখানে নয়, বাট এটা তিনি কিন্তু একটা একটা ভালো সিস্টেম হতে পারে, আইডিয়াল ফর্ম হতে পারে, তিনি এক প্রকার সেটা স্বীকার করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন, এই আইডিয়াগুলো আমাদেরকে সেখানে উপহার দিয়েছেন। এখানে তিনি মোটামুটি ভাবে এটাও সচেতন ছিলেন যে যতই আমি বলি, তিনি এখানে বলছেন যে লেজিসলেশনের তাহলে কাজটা কে করবে, সরাসরি জনগণ করবে, যেটা ডিরেক্ট ডেমোক্রেসির এক প্রকার কিন্তু উদাহরণ।
ডিরেক্ট ডেমোক্রেসিকে তিনি এইরকম ভাবে পথ চলাটা শুরু করে দিলেন, ডিরেক্ট ডেমোক্রেসি। অন্যদিকে আমরা এটাও বলতে শুনছি তাকে যে তিনি কিন্তু সরকার এবং বলতে পারো এক প্রকার জনগণের মধ্যে কিন্তু আবার পার্থক্য করছেন। সরকার বলতে এক্সিকিউটিভ, মানে সরকার বলতে সরকার তো তিনটে বডিকেই বোঝায় কালেকটিভলি, বাট এখানে আমরা দেখতে পাবো যে এক্সিকিউটিভের সঙ্গে লেজিসলেশনে তিনি কিন্তু এক প্রকার পার্থক্য করেছেন। কিরকম ভাবে পার্থক্য করেছেন, কেন করেছেন, তার বক্তব্য হচ্ছে যে লেজিসলেশন যখন হয়, লেজিসলেশনে তখন সকলের মতামতটা নেওয়া খুব প্রয়োজন, ভোটাভুটিটাও হওয়া প্রয়োজন। ব্রিটেনে সেই সময় কিন্তু ভোটাভুটির কোনো ব্যবস্থা ছিল না, বাই দ্য ওয়ে, জেনে নাও। এই প্রসঙ্গেই তিনি কথাগুলো বলছেন বিশেষভাবে, আরো জোরালোভাবে। এবং তিনি এটাও সেই সময় বলছেন যে ব্রিটেনের মানুষরা স্বাধীন, নিজেদেরকে স্বাধীন ভাবে, কিন্তু তারা স্বাধীন নয়। তার কারণ ব্রিটেনে যে ব্যবস্থা আছে সেখানে শুধু শোনা হয় যে আইনটা ভালো কি খারাপ, কিন্তু কথাটা হচ্ছে প্রত্যেকের ভোটের মূল্য সেখানে কিন্তু থাকে না, ভোটাভুটি এখানে পার্লামেন্টে হতো না। তো সেখানে আমরা দেখতে পাবো কি যে ফলে সেখানে কিন্তু মেজরিটির ভিত্তিতে ডিসিশনস হওয়া, যে এই যে জেনারেল উইল যখন হবে, জেনারেল উইলের বেসিক ভিত্তিটা হচ্ছে যে মেজরিটারিয়ান সিস্টেম, মেজরিটির ভিত্তিতে যখন ডিসিশনস নেওয়া হবে, সেই ডিসিশনসটা কিন্তু আলটিমেটলি সেখানে নেওয়া হয় না। তো আলোচনা করেই সেখানে কিন্তু একটা সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দেওয়া হয়, নিজের মতো করে সিলমোহর দিয়ে দেওয়া হলো। সেখানে কিন্তু রাজা নিজের মতো করে সিলমোহর দিয়ে দিলেন, কিন্তু কোন রকমের সেখানে বলতে পারে এক প্রকার ভোটাভুটির অবকাশ নেই। এই ব্যবস্থাটিকে এখানে তিনি বলার চেষ্টা করেছেন যে এটা কিন্তু প্রপার সিস্টেম নয়, ডিরেক্ট ডেমোক্রেসির, এটা ভালো ডেমোক্রেসির ব্যবস্থা এটা কিন্তু নয়। ডিরেক্ট ডেমোক্রেসিতে অলওয়েজ ভোটাভুটির ব্যবস্থা থাকবে, এবং সেখানে কিন্তু প্রত্যেকের মতামতের সঙ্গে সঙ্গে ভোটাভুটিটাও নেওয়া হবে, পক্ষে বিপক্ষে মত চাওয়া হবে, সংখ্যার ভিত্তিতে সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, মেজরিটির সিদ্ধান্তের ভিত্তিতে সেখানে, মেজরিটির অপিনিয়ন সেখানে সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। এই কথাটিও তিনি সেখানে নোটিশ করবো তার আলোচনায়। এখানে তোমরা নোটিশ করবে যে তিনি এই প্রসঙ্গে তিনি বলার চেষ্টা করছেন যে লেজিসলেচারের কাজটা হচ্ছে লেজিসলেট করা, ব্যক্তি সরাসরি নিজেদের জন্য যেটা ভালো মনে হবে, যেটা হচ্ছে যেটা তাদের সকলের জন্য উন্নতি এনশিওর করবে, ডেভেলপমেন্ট এনশিওর করবে সকলের জন্য, সেটা হয়তো মোরাল গুডের কনসেপ্ট উঠে আসবে, মোরাল গুড বা কমন গুডকে যেটা সার্ভ করবে সেই ধরনের প্রিন্সিপালগুলোকেই সামনে রেখে তারা ল তৈরি করবেন। এবং ব্যক্তি যেহেতু নিজেদেরকে নিজেরা শাসন করার অধিকার দিয়েছে, ল তৈরি করার অধিকার দিয়েছে, তো কোনো রকম ভাবে তিনি বলার চেষ্টা করছেন তারা অবশ্যই ভালো কিছুই করবে, খারাপ কিছু করবে না। এবং যেহেতু তারা খারাপ কিছু করবে না, তিনি এখানে কিন্তু দেখতে পাও যে ওই যে রেসিস্টেন্স, যেটা আমরা লকের থিওরির মধ্যে দেখলাম, লক কিন্তু রাইট টু রেসিস্টেন্স দিয়েছেন, তিনি কিন্তু রাইট টু রেসিস্টেন্স সেখানে কিন্তু তিনি বলছেন যে না, রেসিস্টেন্সের কি প্রয়োজন, জনগণ নিজেরাই তো নিজেদের হাতে ক্ষমতা রেখেছে, তারা নিজেরাই নিজেকে শাসন করবে, তো রেসিস্টেন্সের কি প্রয়োজন। তুমি যদি রেসিস্ট করো তাহলে আলটিমেটলি যে অবস্থাটা তৈরি হবে সেটা হচ্ছে আবার প্রকৃতির অবস্থা, যেখানে হয়তো সেখানে আবার প্রকৃতির অবস্থায় তোমাকে ফিরে যেতে হবে, যেখানে ধীরে ধীরে হয়তো কি হচ্ছিল, স্বর্গে নরকে পরিণত হচ্ছে, তাহলে তুমি ওই অবস্থায় ফিরে যেতে চাইছো। কিন্তু এখানে সেই অবস্থার অবকাশই নেই, তার বক্তব্য হচ্ছে তার কারণটা হচ্ছে কি যে ব্যক্তিরা নিজেকে তারা মানে চুক্তি করে তারা অন্য কাউকে এখানে পাওয়ারটা তুলে দেয়নি, তারা নিজেরা নিজেদেরকেই পাওয়ারটা তুলে দেয়। বাট এখানে যে সমালোচনাটা যে কারণে ওনাকে শুনতে হয় সেটা হচ্ছে এই লেজিসলেচারের সঙ্গে যখন তিনি এক্সিকিউটিভের পার্থক্যটা, এই জায়গাতে তখন তাকে এখানে সর্বনীয়, এখানে বলা যেতে পারে যে সমালোচনাটাকে শুনতে হচ্ছে, শব্দটা হচ্ছে টোটালিটারিয়ান শব্দ। দেখে নিই এক সেকেন্ড। টোটালিটারিয়ান শব্দটির কিন্তু তাকে টোটালিটারিয়ান শব্দটি কিন্তু তাকে শুনতে শব্দটা এখানে হচ্ছে, তিনি এখানে বলার চেষ্টা করে সর্বনিয়ন্ত্রণবাদী এক প্রকার বলতে। টোটালিটারিয়ানের একটা কিন্তু একটা একটা ক্রিটিসিজম তাকে শুনতে হচ্ছে যে টোটালিটারিয়ান বলা হচ্ছে তাকে। টোটালিটারিয়ান কেন, তার বক্তব্যটা এখানে কি, তার বক্তব্য হচ্ছে এখানেই যে লেজিসলেট করবে, আইন তৈরি করবে, সেখানে জনগণ নিজেরাই করবে, তো নিজেরাই নিজেদের জন্য ভুল কিছু করবে না, ভালো কিছুই করবে, ওরা কমন গুডকে ভ্যালুস দিয়েই করবে, স্বাভাবিকভাবে সেটার প্রতি সকলের আনুগত্য থাকবে, বিরোধিতার জায়গা তো থাকেই না। এটা তো ঠিক আছে, কিন্তু যখন তিনি বলছেন যে লেজিসলেট করলেও এক্সিকিউটিভের ফাংশনসটা কিন্তু আলাদা, এবং সেখানে সকলকে দিয়ে ফাংশনস করানোটা, এক্সিকিউট করানোটা লেজিসলেচারগুলোকে, এটা কিন্তু সম্ভব নয়। তিনি যখন এই প্রসঙ্গে যখন আসছেন তখন কিন্তু এক প্রকার স্বীকার করে নিচ্ছেন যে সেখানে একটা আলাদা বডির কিন্তু প্রয়োজন আছে, এবং তিনি এটাও বলছেন যে এই বডিটা কোনো রকম ভাবে কিন্তু লেজিসলেচারের আন্ডারে থাকবে না। কেন থাকবে না? কারণ লেজিসলেচারের আন্ডারে যদি থাকে তাহলে এক্সিকিউটিভরা নিজেদের মতো করে শাসন করতে পারবে না। আর শাসন করাটা নিজের মতো করে এই কারণে দরকার, তার বক্তব্য হচ্ছে এটাই যে সবার কথা মতো যদি শাসন করা হয়, বা সকলকে নিয়ে যদি সকলে যদি এখানে শাসন করার কাজে যদি সকলের অংশগ্রহণ করতে হয়, অংশগ্রহণকারকে সুনিশ্চিত করতে হয়, এনশিওর করতে হয়, তাহলে শাসন করাটা সম্ভবই হবে না। এটা কিন্তু স্বীকার করতে বাধ্য হচ্ছেন প্র্যাকটিক্যালি। এবং তিনি বলছেন এই কারণে কি হবে, এই কারণে তিনি বলছেন যে সরকার যখন শাসন করবে তখন সে স্টেটের আইডিয়া থেকে তখন সে সোভরেন হয়ে উঠবে, সোভরেন স্টেট তখন আর আইডিয়ার যে লিমিটেশনস ছিল
সেটার আইডিয়ার মধ্যে এতদিন পর্যন্ত তিনি যে লিমিটেশনসটা রেখেছিলেন সেই লিমিটেশনসকে এবার ওভারকাম করে তিনি এবার সোভারেন পাওয়ারে কনসেপ্টে আসছেন এবং তিনি বলার চেষ্টা করছেন যদিও সেটা জনগণেরই রিফ্লেকশন কিন্তু কথাটা হচ্ছে তারপরেও সেখানে কিন্তু সমস্ত জনগণের কিন্তু পার্টিসিপেশন কিন্তু সকলকে নিয়ে সেখানে এক্সিকিউশনের কাজ হবে এটা কিন্তু সম্ভব নয়। কেন 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 তার কারণটা হচ্ছে তিনি এখানে বলার চেষ্টা করছেন যে এখানে কতগুলো বিশেষত্ব আছে, এই কাজের কতগুলো বিশেষত্ব আছে, এই কতগুলো বিশেষ ব্যবস্থা আছে, বিশেষ কতগুলো প্রয়োজন আছে, সেই প্রয়োজনে সকলকে নিয়ে কাজ করাটা সম্ভব নয়। স্বাভাবিকভাবে প্র্যাকটিক্যালি তিনি যখন এই বিষয়টাকে মেনে নিচ্ছেন তখন এক প্রকার আমরা দেখতে পাচ্ছি কি যে ওই লেজিসলেচারের লগুলোর উপরে তিনি এক্সিকিউটিভকে যখন শাসন করার ক্ষমতা দিয়ে দিচ্ছেন তখন আমরা দেখতে পাচ্ছি এটাও এক প্রকার এখানে অবশ্যম্ভাবী হয়ে পড়ছে যে এক্সিকিউটিভরা তার মানে চাইলে ডেমোক্রেসির যে প্রিন্সিপালস গুলো আছে যেগুলো জেনারেল উইলের প্রিন্সিপালস সেগুলোকে ভায়োলেট করতেই পারেন। করবে না সেটা তো ভালো, ঠিক আছে, না করলে ভালো, কিন্তু অপশনস তো খোলা থাকলো যেহেতু তারা সকলের কথা শুনে কাজ করবে না। সকলে যেহেতু এখানে পার্টিসিপেট করতে পারছে না, করছে না, সম্ভব নয়, সেটা উনি স্বীকার করছেন। স্বাভাবিকভাবে এটাও তো তার মানে একটা রাস্তা তিনি খোলাই রেখে দিলেন, এক প্রকার ছোট্ট একটা রাস্তা তিনি খোলা রেখে দিলেন। যে রাস্তাটা কি না, যে রাস্তাটা হচ্ছে দেখা গেল যে ওই ল যেগুলো তৈরি হয়েছে সেগুলো ভায়োলেট করতেই পারে। এবং এইরকম ভাবে তার যে সরকার, যেটা গণতান্ত্রিক যে সরকার তৈরি হবে সেই সরকারকে তিনি কি বলার চেষ্টা করলেন, তিনি বলার চেষ্টা করলেন যে সে ডেমোক্রেটিক সরকার কিন্তু ডেসপটিকও হয়ে উঠতে পারে, টোটালিটারিও কিন্তু। এটা সমালোচকরা এখানে কিন্তু এখানে এখানে তীরবিদ্ধ করার চেষ্টা করেন। যেটা কিন্তু তাহলে রাস্তাটা তিনি খোলাই রেখে দিলেন। এই রাস্তাটা খোলা রেখে তিনি কি করলেন, এখানে কিন্তু একটা গণতান্ত্রিক যে পরিবেশ, যেটা ডিরেক্ট ডেমোক্রেসির আইডিয়া তিনি এখনো সেগুলো ভালো, শুনলাম ভালো লাগলো, কিন্তু কথাটা হচ্ছে এই জায়গাতে তিনি সেই রাস্তাটা খোলা রেখে। কাজে আমি তোমাদের এর আগের দিনও বলেছিলাম যে যুক্তির একটা লিমিটেশনস আছে, সবকিছু তুমি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবে না। তো ইনি চেষ্টা করলেন যথেষ্ট রকম ভাবে যে যুক্তিকে তিনি নিজেই ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই যুক্তির জায়গা থেকেই এসে এখন তিনি কি করার চেষ্টা করলেন, হয়তো প্রমাণ করার চেষ্টা করলেন। যদিও হবসের মতো লক্সের মতো তার দায়বদ্ধতা নেই, হবসের মতো তিনি ফিলসফিকেও এখানে নিয়ে আসেননি, লকের মতো তিনি এম্পিরিসিজমকেও নিয়ে আসেননি। একটা মন গড়া একটা ভাবনা থেকেই হয়তো শুরু করলেন, সেখানে রোমান্টিক জায়গা থেকেই হয়তো ওই শুরুটা তিনি করলেন। তো আমরা ফাইনালি কি দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু সেটাকে মানে সেই 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 মানে বলতে পারো যে গণতন্ত্রকে তৈরি করার জন্য কমপ্লিট সেখানে কিন্তু সার্কেলটাকে তিনি বাঁধতে পারলেন। কোথাও গিয়ে সার্কেলটা শুরু করলেন এখানে, সার্কেলটা শুরু করে এখানে এসে যখন পৌঁছচ্ছে তখন দেখা যাচ্ছে যে বিন্দুর সময় একটা ফাঁক সেখানে কিন্তু, যে ফাঁক দিয়ে কি হতে পারে, যে ফাঁক দিয়ে হয়তো সেখানে সেখানে হয়তো ডেমোক্রেসি হয়তো ধ্বংসের ধ্বংস হয়, বলতে পারো ওজোন লেয়ারের মধ্যে একটা ব্যবস্থা, যে সেখানে সূর্যের রশ্মি হয়তো ঢুকে কি করবে এখানে গণতান্ত্রিক যে পরিবেশ সেটাকে উত্তপ্ত, স্বাভাবিক। এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেলাম কি তার আলোচনার মধ্যে, তার এই আর্গুমেন্টটি তার আলোচনা আসলো এবং এই আর্গুমেন্টের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু কতগুলো এই আর্গুমেন্টের জন্যই আসলে তিনি কতগুলো সমালোচনা তার মুখে পড়ে। এবং এখানে যেভাবে তিনি গণতন্ত্রের হাতে ক্ষমতাটা ছেড়ে দিলেন, কিন্তু সেই গণতন্ত্রের হাতে ক্ষমতা ছেড়ে দিলেও আমরা দেখতে পাচ্ছি যে সেই গণতন্ত্র অনেকটা আবার অসহায়ও বলতে পারো, জনগণও অনেকটা অসহায়ও বলতে পারো এক প্রকার। ল তৈরি করতে পারবে কিন্তু তারা শাসন করতে পারবে না। এই কারণে দেখবে তোমরা এখানে একটা তাকে সমালোচনা করা হয়, যে সমালোচনাটা খুব গুরুত্বপূর্ণ সমালোচনা। যে সমালোচনাটি আসে এখানে আমরা দেখতে পাবো এফ জে হার্নশ, হার্নশ বলে একজন ফিলোসফার ছিলেন, এফ জে সি হার্নশ। তিনি সমালোচনা করেছিলেন, তার একটি বিখ্যাত গ্রন্থ ছিল, সেই গ্রন্থ হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ পলিটিক্যাল আইডিয়াস। হার্নশ, HEARN, হার্ন, SHAW, হার্নশ, এফ জে সি হার্নশ, মনে রাখবে এফ জে সি হার্নশ, তার বিখ্যাত বইটির নাম ছিল দ্য ডেভেলপমেন্ট অফ পলিটিক্যাল আইডিয়াস। এই গ্রন্থটিতে তিনি এখানে বলার চেষ্টা করেছেন তিনি এক প্রকার এখানকার এই যে শাসক, এই শাসককে তিনি অর্থাৎ রুশোর যে জেনারেল উইল, সেই জেনারেল উইলকে তিনি এখানে এক প্রকার হবসের ওই লিভিয়াথানের সঙ্গেই তুলনা করেছেন। পার্থক্য শুধু এটাই যে হবসের লিভিয়াথানের মাথা আছে, আর সর্বশক্তিশালী হওয়ার একটা মাথা আছে, সেখানে রাজা আছে, এখানে কিন্তু সেই রাজা বলে কেউ নেই। তো আমরা একেবারে ব্যবস্থাটা কিন্তু পার্থক্য তিনি এখানে বলার চেষ্টা করেছেন, যে শব্দটা এখানে ব্যবহার করেছেন, রুশোস জেনারেল উইল ইজ রুশোস জেনারেল উইল ইজ হবস লিভিয়াথান উইথ ইটস হেড চপড অফ, চপড অফ, যে তার মুন্ডু কাটা একটা কিন্তু বডি, শুধু মুন্ডু নেই তার, কিন্তু অবস্থাটা কিন্তু একই রকমের। যে সেখানে কি হবে না, এটার মধ্য দিয়েও হয়তো ব্যক্তির স্বাধীনতা হয়তো নিয়ন্ত্রিত, ব্যক্তির স্বাধীনতা এটার মধ্য দিয়েও হয়তো রেস্ট্রিক্টেড হয়ে, এই ধারণাগুলো আমরা কিন্তু পেয়ে থাকি। এগুলো কিন্তু এখানে আলোচনায় এসে থাকে, ঠিক আছে, এগুলো এখানে আমরা আলোচনায় কিন্তু
একটা দুটো যে পয়েন্টগুলো ছেড়লাম মাথায় এখন আসছে না আর। এসে থাকে আবার তোমার এই কথাগুলো যখন তিনি বলছেন মোটামুটিভাবে বুঝতেই পারছো তিনি আলোচনা করছেন। তো যাই হোক এখানে পরবর্তীকালের যেই যে তার যে প্রথম দিকের যে আলোচনাগুলো আমরা ছিল দেখতে দেখতে পেয়েছি সেই আলোচনাগুলো পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে টি.এইচ. গ্রিন বিশেষভাবে কিন্তু এটার দ্বারা বেশ অনুপ্রাণিত হয়েছেন। টি.এইচ. গ্রিন যখন পড়াবো তখন আমি তো বলব যে কিভাবে তিনি কমন গুডের আইডিয়াগুলো যখন তিনি নিয়ে আসছেন তখন রুশোকে তিনি তখন কিন্তু কপি করে রুশোর আইডিয়াগুলো থেকে তারা প্রভাবিত হয়েছে। জেনারেল উইলের আইডিয়া দ্বারা প্রভাবিত। তো টি.এইচ. গ্রিনের সেই আলোচনার মধ্যে সেগুলো পাবো। একদিকে টি.এইচ. গ্রিন হেগেলের সমালোচনা করছেন, অন্যদিকে হেগেলের ওই সর্বশক্তিমান হওয়ার যে স্টেটের ধারণা, সেই ধারণাটিকে তিনি সমালোচনা করছেন। অর্থাৎ স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ। এই যে স্টেটকে তিনি বলছেন যে ঈশ্বরের রাষ্ট্রকে তিনি বলছেন ঈশ্বরের পদচারণা, অর্থাৎ ঈশ্বরের আসনে এক প্রকার বসিয়ে দিয়ে এত বড় শক্তিশালী স্টেট যিনি তৈরি করলেন হেগেল, সেটাকে তিনি যেমন নিন্দা করেছেন, আবার অন্যদিকে আমরা দেখতে পাবো যে সেই টি.এইচ. গ্রিন আবার জন স্টুয়ার্ট মিলের যে আইডিয়া যেটাকে বলা হচ্ছে যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী আইডিয়া, ইন্ডিভিজুয়ালিস্টিক যে আইডিয়া, ইন্ডিভিজুয়ালিজমের যে আইডিয়া এবং লিবার্টির যে আইডিয়া, যেখানে অত্যধিক বেশি ইন্ডিভিজুয়ালের উপর ফোকাস করেছে এবং নেগেটিভ ভাবে সেখানে তিনি নেগেটিভ ভাবে মানে লিবার্টিটাকে তিনি এখানে ব্যক্তিকে অত্যধিক বেশি পাওয়ার দিয়ে দিয়েছেন। লিবার্টি প্রচন্ড পরিমাণে ইন্ডিভিজুয়ালসকে দিয়েছেন এবং এই কারণে ওনাকে নেগেটিভ লিবার্টিরও কিন্তু থিঙ্কার্স বলা হয় জন স্টুয়ার্ট মিলকে। তোমরা জানো যে স্টেটের ইন্টারভেনশনস ইন্ডিভিজুয়ালস এর উপর কোনো রকম ভাবে তিনি করেনি। এই দুটোর একটা মাঝের রাস্তা যখন তিনি এই টি.এইচ. গ্রিন বের করে নিয়ে আসছেন, তখন তোমরা দেখবে যে সেখানে তিনি কিন্তু রুশোকে কিন্তু মোরাল গুডের আইডিয়াগুলোকে কপি করছেন। দ্য লেকচারস অন দ্য প্রিন্সিপলস অফ পলিটিক্যাল অব্লিগেশনস বলে একটি বই বেরিয়েছিল। তিনি যার তার একটা লেকচারস ছিল কতগুলো। সেই লেকচারস গুলোকে পরবর্তীকালে কালেক্টিভলি তিনি বইয়ের আকারে প্রকাশিত করেছেন এবং সেই লেকচারস অন দ্য প্রিন্সিপলস পলিটিক্যাল অব্লিগেশন সেখানে আমরা দেখতে পাবো তিনি রুশোকে ভীষণভাবে কিন্তু কপি করেছেন। এবং এখান থেকেই তিনি একটা বলতে পারো যে কমন গুডের আইডিয়াটা তিনি কিন্তু করছেন। কালেকটিভিজম, লিবারাল কালেকটিভিজমের রাস্তাটাও কিন্তু এখান থেকেই তিনি কিন্তু এইচ গ্রিন কিন্তু এটাকে বলা হয় কালেকটিভ লিবারাল কালেকটিভিজম। লিবারাল কালেকটিভিজমের রাস্তাটা তিনি কিন্তু এটা আমরা কিন্তু দেখতে পাবো। তার ১০ বছর পর তো বুঝতেই পারছো যে তার এখানে আমরা দেখতে পাচ্ছি তার ১০ বছর পর তো তোমরা দেখতেই পাচ্ছ যে তার একটা বড় রেভলিউশন যখন ফ্রান্সে ঘটলো। তো ফ্রান্সে যখন ফ্রেঞ্চ রেভলিউশনস ঘটছে তখন আমরা দেখতে পাবো যে তার যে এই যে জনগণের হাতে ক্ষমতা থাকবে, জনগণ সমস্ত ক্ষমতা নেবে, জনগণ স্বাধীনতা এনজয় করবে। আ জনগণের হাতে জনগণরাই জনগণের নিজেদেরকে সমর্পণ করবে ক্ষমতা এবং এই ক্ষমতা পাওয়ার তারা নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করবে। এই ধরনের আইডিয়া গুলো আমরা পরবর্তীকালে ফ্রেঞ্চ রেভলিউশন রিফ্লেক্টেড হতে দেখেছি এবং লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটির কনসেপ্ট কিন্তু এই রুশোর এই তত্ত্বের দ্বারাই কিন্তু ভীষণ রকম আমরা দেখতে পাই। আরেকটা বিষয় এখানে তোমরা দেখতে পাবে ওনাকে যেমন র‍্যাডিক্যাল ডেমোক্র্যাট বলা যেতে পারে। র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটের অর্থ হচ্ছে যেমন জন স্টুয়ার্ট মিল যে ডেমোক্রেসির আইডিয়া সরি জন লক যে ডেমোক্রেসির আইডিয়াটা নিয়ে আসলেন সেটা আমরা দেখতে পাবো কি ইনডিরেক্টলি তিনি কিন্তু এখানে এক প্রকার বলতে পারো যে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করার প্রবণ তিনি তিনি লিমিটেড গভর্নমেন্টের আইডিয়াটি তিনি সেখানে নিয়ে আসলেন এবং সংসদকে পাওয়ারফুল করে দিলেন এবং সংসদকে আবার জনগণের আন্ডারে নিয়ে আসলেন। যে প্র্যাকটিসটা এখন আমরা বর্তমান দিনে দেখতে পাই। এই আইডিয়াটা তিনি নিয়ে এসেছিলেন। কিন্তু এর বিপরীতেও তিনি আরো বড় পরিমাণে জনগণকে ওই প্রতিনিধির মাধ্যমে শাসন হবে, প্রতিনিধিরা আইন তৈরি করে দেবে, সেই আইনকে জনগণ মেনে নেবে ওই ধরনের ব্যবস্থা নয়। তিনি সরাসরি রুশো যখন জনগণের হাতে আইন তৈরি করার ক্ষমতা দিয়ে দিয়েছেন, তাহলে আরো বেশি করে র‍্যাডিক্যালি যখন তিনি জনগণের লিবার্টিকে এনশিওর করছেন, যে জনগণ কিভাবে নিজের কমন গুডকে এনশিওর করবে, সেটা তারা নিজেরাই ডিসাইড করবে। তখন এটাকেই আমরা দেখতে পাচ্ছি কি র‍্যাডিক্যাল ডেমোক্রেসি আইডিয়া বা র‍্যাডিক্যাল তাকে ডেমোক্র্যাট হিসেবেও কিন্তু আমরা দেখে থাকি এবং ডেমোক্রেসির রাস্তাটা কিন্তু এনার হাত ধরেই কিন্তু বলতে পারো শুরু হলো যেটাকে বলা হয় ডিরেক্ট ডেমোক্রেসির রাস্তা। ডিরেক্ট ডেমোক্রেসির রাস্তাও কিন্তু তোমার এনার হাত ধরেই শুরু হয়েছে এবং কিছু দেশে এখনো দেখবে অঞ্চলে রাজ্যে দেখবে এগুলো প্র্যাকটিস হয়। যেমন দেখবে সুইজারল্যান্ডের হচ্ছে কিছু ক্যান্টনে দেখবে তোমরা ওদের রাজ্যগুলোকে ক্যান্টন বলা হয়। ক্যান্টনে দেখবে তোমরা সেখানে এই ডিরেক্ট ডেমোক্রেসির আইডিয়াটিকে প্র্যাকটিস হতে দেখবে। এটা তোমরা এখানে কিন্তু পাবে। রোমান্টিসিজমের আইডিয়াটাকে যদি একটুখানি বলি তাহলে তোমরা দেখবে যে যেহেতু শুরুর দিকে তিনি লজিক, রিজনিং, সায়েন্স এগুলোকে কোনো বিশ্বাসই করলেন না। একেবারেই তিনি এগুলোকে বরং দায়ী করলেন, রেসপন্সিবল করলেন যে মানুষের মধ্যে যে সম্পর্কের নষ্ট হয়েছে, দূরত্ব যে বৃদ্ধি পেয়েছে। কে বলছেন? আচ্ছা আমি এখন অনলাইনে নেটেরই ক্লাস নিচ্ছি। আমি ০.৫ ঘন্টা বাদে কল করি আপনার ক্লাসটা
হ্যাঁ, হ্যাঁ, ০.৫ ঘন্টা ক্লাস নিয়েছি। হ্যাঁ, 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 হ্যাঁ। কি অনেকে পাস প্রফেসর হওয়ার জন্য এখন হ্যাঁ, গ্র্যাজুয়েশন থেকে পিএইচডি পড়ছি। হ্যাঁ, হ্যাঁ, সব। আমি ০.৫ ঘন্টা বাদে ফোন করছি। তো এখানে আমরা কি দেখতে পাবো? যেহেতু তিনি যুক্তির কোনো ধার ধারলেন না এখানে একেবারেই। যুক্তিকে তিনি নস্যাৎ করলেন স্বাভাবিকভাবেই এবং যুক্তিকেই তিনি রিজনস কে, সায়েন্স কে, আর্টস কে যেহেতু তিনি এখানে এক প্রকার রেসপন্সিবল করলেন যে মানুষের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার পেছনে, ব্যবধান তৈরি হওয়ার পেছনে স্বাভাবিকভাবে আমরা দেখছি তার বক্তব্য হচ্ছে যে এর মধ্য দিয়ে কি হয়েছে? তার বক্তব্য হচ্ছে এর মধ্য দিয়ে স্বাভাবিকভাবে এগুলোকে তিনি রেসপন্সিবল যেহেতু করেছেন, স্বাভাবিকভাবেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকেই বলা হচ্ছে রোমান্টিসিজম। তার মানে তিনি যুক্তির জায়গায় তিনি আবেগকে জায়গা দিয়েছেন। যুক্তির জায়গায় তিনি এখানে কিন্তু নিজের বলতে পারো মন গড়া কথনকে জায়গা দিয়েছেন। আদর্শবাদকে জায়গা দিয়েছেন। যেগুলো বাস্তবের মাটিতে কখনো প্রয়োগযোগ্য নয়। তিনি এই যে ডিরেক্ট ডেমোক্রেসির আইডিয়াটা নিয়ে আসলেন। জনসংখ্যা বৃদ্ধি হলে যে এটা সম্ভব নয় তিনি নিজেই স্বীকার করছেন। এটা যে বড় কোনো অঞ্চলে দেশে এটা যে সম্ভব নয় তিনি নিজেই স্বীকার করছেন। তাহলে এটাকে তুমি কি বলবে? এটাকে আদর্শবাদই বলবে। এক প্রকার আদর্শবাদ হিসেবে উঠে আসলো। এক প্রকার আমরা দেখতে পাবো রোমান্টিসিজম যে যুক্তি নয়। যুক্তি যেহেতু মানুষের ক্ষতি করেছে, স্বাভাবিকভাবে যুক্তিকে ত্যাগ করো। যুক্তির জায়গায় এখানে কি প্রতিষ্ঠিত করো? যুক্তিকে ত্যাগ করে এখানে যেটা করো সেটা হচ্ছে এখানে একেবারে মানবিক সম্পর্কগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য যুক্তিকে ত্যাগ করে মানে সরাসরি হচ্ছে কমন গুডস গুলোকে নিয়ে এখানে আলোচনা। এই যে জায়গাগুলো এগুলোকে বলা হয় রোমান্টিসিজম। বেস রোমান্টিসিজমের বেসটা তিনি কিন্তু শুরু করে দিলেন যে রোমান্টিসিজম পরবর্তীকালে কোয়েশ্চেনস এসেছিল পলিটিক্যাল থিওরি ভাবে এগুলো আমি পড়ব। এই রোমান্টিসিজমস গুলো পরবর্তীকালে যেমন যারা সমৃদ্ধ করেছেন যেমন তাদের মধ্যে যেমন উল্লেখযোগ্য হচ্ছেন কোলরিস COLERIDGE কোলরিস লিখে নাও নামগুলো ভালো করে রোমান্টিসিজমের যে মুভমেন্ট সেই মুভমেন্টটিকে এরা এগিয়ে নিয়ে গেছেন কোলরিস নাম কি কোলরিস COLERIDGE কোলরিচ তারপরে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ WORDS ওয়ার্থ ওয়ার্ডসওয়ার্থ বা ওর্থ যাই বলো ওয়ার্ডসওয়ার্থ সুদি হচ্ছে SOUTHEY সুদি সুদি যেমন ছিলেন তারপর বাইরন ছিলেন বাইরন BYRON বাইরন তারপরে ছিলেন শেলি শেলি এবং কেটস ছিলেন বা কিটস ছিলেন KEATS কিটস বা কেটস তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে তিনি এই আইডিয়া গুলোকে কিন্তু এগিয়ে নিয়ে গেছেন মানে এরা এই রোমান্টিসিজমের আইডিয়া গুলোকে পরবর্তীকালে এগিয়ে নিয়ে গেছেন এবং এগুলো ইতিহাসে রোমান্টিক আইডিয়া হিসেবে পরিচিত ঠিক আছে তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো তার এক কতগুলো কন্ট্রিবিউশনস রয়েছে এখানে এখানে পলিটিক্যাল সায়েন্সকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এগুলো আমরা কিন্তু নোটিশ করে থাকি এবং এখানে আমি পড়াতে গিয়ে তোমাদের হবস লক্সের সঙ্গে মোটামুটি ইয়েটা করেই দিলাম আমি পার্থক্যটা করেই দিলাম মোটামুটি বুঝতেই পারছো তার বাদেও আমি তোমাদেরকে একটু কিছুক্ষণ বাদেই একটু কারেকশনের প্রয়োজন আমি একটা কম্প্যারিজন করেই রেখেছি হবস লক এবং বেসিক জিনিসগুলো যেগুলো বারবার জানতে হয় তো সেই বেসিক লিস্টটাও যদি মনে রাখো তাহলেও কিন্তু বেসিক আইডিয়াটা মনে থাকবে তো এটা একটুখানি দেখে নিও বাদে আমি তোমাদের তিনজন থিঙ্কার্সেরই ইংলিশ এবং বাংলায় ডিফারেন্সিয়েট করা আছে প্রপার টার্মিনোলজি গুলো আসেনি ট্রান্সলেশনে আমি দিয়ে দিচ্ছি পাঠিয়ে দেবো দেখে নিও তো এগুলো পড়েই আমাদের এগুলো পড়েই আমাদের হবে রুশোর জীবন আমাদের আরো অনেক কথা এখানে হয়তো বলা যেতেই পারে এখন আর ডিটেলসে কিছু যাচ্ছি না আপাতত কিছু মনে পড়ছে না আমার আগামীকাল যখন ক্লাস করাবো যখন আমাদের PYQ গুলো সলভ হবে তখন কিন্তু আরো ডিটেলস এখানে চলে ঠিক আছে এখানে একটু ওয়েবসাইটে এবার দেখে নাও যে কোথায় কি আছে এবার যে ওয়েবসাইটে রুশো বোধহয় তোমরা অলরেডি কেউ সলভ করেছো একজন আমি দেখলাম। আমি দেখিয়ে দিচ্ছি কারা কারা সলভ করেছো কতগুলো কোয়েশ্চেন
স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা? না দেখা যাচ্ছে না, না শুধু স্যার, দেখা আপনাকেই যাচ্ছে দেখা না। যাচ্ছে। দেখতে পাচ্ছ? এতক্ষণ ক্যাপচার তো ডিসপ্লে এতক্ষণ ক্যাপচার হচ্ছে, সেখানে আপনাকে দেখা যাচ্ছে, বাট আপনি স্ক্রিন শেয়ারের ওটাতে দেখা যাচ্ছে না। এখানে দেখো তোমরা কতজন এখানে করেছো আমি দুশো অলরেডি দেখতে পাচ্ছি আমি একটা দাস করেছি আর তো কাউকে স্যার আমি করেছিলাম। স্যার আমিও করেছি। তোমরা করেছো এখানে কারা কারা এখানে ঝিলিক করেছে, হাফিতা করেছে, একটা দাস করেছে, অনুরাগ করেছে, রাহুল আর ঠিক আছে, এই কয়েকজন তোমরা করেছো। এখানে তোমাদের স্কোরটা আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ তো স্কোরটা করে এখানে তোমাদের যেমন হচ্ছে আমি দীপিকা দাসের স্কোর দেখছি, তুমি 130টাই এখানে 65টাই তুমি এখানে সলভ করা এখানে তোমার 52টা ঠিক হয়েছে, 13টা ভুল, এটা তো দেখছি। তো কাপিতার হয়েছে এখানে 50টা, কাপিতার কেন কম হলো, 15টা ভুল হয়েছে। তারপরে এখানে দেখছি ঝিলিকের ঝিলিকের হয়েছে 50 এবং 65টার মধ্যে 50টা ভুল। আর এখানে কাকে দেখছি, দেখছি 54টা, 11টা। আর এখানে চারটে question। তো এই কয়েকজন তোমরা করেছো, ভুল কোনগুলো হলো একটুখানি দেখে নিই আমি, এটা খুলবো। কাপিতারটা এটা বেরিয়েছে দেখো এখানে, কাপিতা 10 মিনিট 33 সেকেন্ড। তুমি কি বাকি থাকতেই সাবমিট করেছো নাকি? 10 মিনিটে করেছো, রিপিট করে না একবারই 10 মিনিটে করেছো তুমি? একবারে, হ্যাঁ স্যার একবারই করেছিলাম। ফার্স্ট করেছো। তো এখানে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে প্রথমটা তোমার ভুলগুলো কোনগুলো হয়েছে, এটা when below are two statesmen one rebel assassin. For Rousseau, a thinking man is depraved animal. Common emotions give value to life. তো এটাও হচ্ছে, এটা ঠিকই তো, ক্যান আর ট্রু। দেখে নি, আমি বলবো এগুলো, দেখে নিচ্ছি তোমার ট্রেনটা দেখে নি। এটা তো ভুল হলো কেন, এটা তো আমি আগেই বলেছি, এটা তো চর্চা হয়েছে আগে, হবস পড়াতে গিয়েও হয়েছে, লক পড়াতে গিয়েও হ্যাঁ হলো। স্যার এটা তো আমি জানি, কেন কি জানি আমি এটা ভুল করে, জানি না, ভুল অপশন দিয়ে ফেলেছি হয়তো, এগুলোই বাট হয় আই নো পরীক্ষার দিস। হলে, পরীক্ষার হলে এগুলোই হয়, এটা সাবধানে। এটাও দেখছি তুমি ভুল করো, এটাও তো হলো। এর আগের দিনই তো আমরা জন তাকে পড়লাম, এটা পড়িনি, এটা প্রথম নতুন হয়েছে আমি বলি। এখানে দেখতে পাচ্ছি যে এখানে তো এটাও ভুল। এটা কি বলেছে, অ্যাকর্ডিং টু রুশো ওয়াজ দ্য স্টেটাস অফ প্রি পলিটিক্যাল। প্রি পলিটিক্যাল এবার বুঝতে পেরেছো কেন কি বললাম প্রি পলিটিক্যাল, কেন প্রি হ্যাঁ স্যার। পলিটিক্যাল? পলিটিক্যাল এই কারণে মানুষ তখন মানুষের মধ্যে স্বর্গের একটা রাজত্ব ছিল। স্বর্গ মানে সোশ্যাল, মানে সোশ্যাল ব্যবস্থাটা ছিল সেখানে, সোশ্যাল কন্ডিশন। পরবর্তীকালে সেগুলো কি হয়েছে না ধীরে ধীরে যেহেতু নরকে পরিণত, তার মানে কি রাজনৈতিক সংগঠনগুলো মানুষের রাজনৈতিক রাজনীতির পূর্বের অবস্থা। যাই হোক এখানে এটাও এটাও তোমার কনভেনশনাল ইকুয়ালিটিকে তিনি দুটো ভাগে দেখেছেন, দুটো ভাগে দেখেছেন, একটা হচ্ছে সোশ্যাল ইনইকুয়ালিটি, একটা হচ্ছে কনভেনশন। কনভেনশন
করে একরকম, যেগুলো মানুষের এই যে স্বাভাবিক যে কনভেনশন যেগুলো মানুষ পার্থক্যগুলো দেখে নিও আগামীকাল। যাই হোক, এখন আর বলছি না, নইলে তোমরা সবাই সলভ বুঝে যাবে যে আমি এখন তাতে যাচ্ছি। আপাতত আমি এটাকে স্কিপ করলাম। তোমরা এটা পড়ো, শোনো ভালো করে। আগামীকাল আমি আবার পড়াতে গিয়ে ডিফারেন্সগুলো তোমাদের বোঝাবো, বলবো ডিটেলসে। আশা করি তোমাদের, এবং ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা যারা এখনো জানি না তোমরা কি ভেবে করছো না, তোমরা কি এখন ইংরেজি বুঝতে পারছো না দেখে করছো না, সেটা তো বলছোও না আমাকে। প্লাস আবার তোমরা মানে কি অসুবিধাটা ঠিক কোথায় হচ্ছে, যতক্ষণ তোমরা আমাকে না বলবে তোমরা ভেবো না যে নেট কোয়ালিফাই। এইভাবে হয় না নেট কোয়ালিফাই। তুমি ভয়ের রাজত্বে বিলং করবে এখনো, তাহলে তুমি ইম্যাচিওর লেভেলে এখনো তুমি নেট সেটের গণ্ডিতে প্রবেশ এটা পাটাই রাখতে পারো। নেট সেটের গণ্ডিতে পা রাখতে হবে, তারপরে তোমার সময় লাগবে সেখানে নিজেকে স্টেবল করতে হবে, গিয়ে পাক্কা খেলোয়াড় হতে হবে, তারপরে গিয়ে তুমি 5% ক্যাটাগরিতে ঢুকবে। ইটস ভেরি টাফ, বাট ততটাই ইজি আবার যদি রোজ যেটা আমি বলছি সেটা যদি শুধুখানি কান দিয়ে শুনে এদিক দিয়ে দিক দিয়ে শুনে ওদিক দিয়ে যদি বের করে না দাও, যেটা বলছি করো, তাহলেই হবে। সেটাই করছো। হ্যাঁ, কিচ্ছু না, ক্লাস লেকচারটা তো হয়ে গেল, শুনলে তো আর 1 ঘন্টা সময় পাবে না জীবন। 1 ঘন্টা পেয়ে সলভ করো, যা শুনলে সেটাই করো। মেটেরিয়ালসটা আমি সকালবেলার মধ্যে দিয়ে দেবো, তোমার দুপুরবেলার মধ্যে সব বেলার মধ্যে আগামীকালকের মধ্যেও করো। তাও যদি না করতে পারো, টাইমের কাজটা যদি টাইমে না করতে পারো, একটা টপিক যদি তোমরা 6 দিন 7 দিন ধরে পড়ো, তাহলে সিলেবাস তোমাদের জন্য শেষ হবে 6-7 বছর। ততদিনে তোমাদের ক্যারে পাওয়ার, ততদিনে কম্পিটিশন যাবে, জুনিয়র দেবে, অনেক কিছু হয়ে ভাবনা চিন্তা করে করো, এতটা সময় লাগা উচিত নয়। তোমরা নিজেকে আমি বুঝতে পারছি যে খুব ইনফেরিয়ার ভাবছো, দুর্বল ভাবছো। ওই ভাবনাটাকে যতক্ষণ না সবার আগে নিজেদের মন থেকে বের করতে পারো হবে না, মানে আসলে চেষ্টা করে যাও কিছু। আমি বলেছি তোমাকে শুনতে হবে, হোক না ফেল করেছো ঠিক আছে, 10টা ঠিক হয়েছে হোক, 5টা ঠিক হয়েছে হোক, 50টার মধ্যে 5টা ঠিক হোক, এটাই তোমার প্রথম চরণ। তোমাকে এটা মাথায় রাখতে হবে, যতক্ষণ না পরীক্ষা দিচ্ছ, শোনার পর পড়ার পর চেষ্টা করে দেখতে, দেখো ব্যর্থ হবে, অনেক সময় লেগে টাকা পয়সাগুলো নষ্ট হবে, বন্ধু বান্ধবদের দেখবে যখন পাশ করে যাবে, স্বাভাবিক হিউম্যান নেগেটিভিটি কাজ করবে। যাই হোক বলো। স্যার, আমার একটা জায়গা বোঝার আছে। ওই জেনারেল উইল আর ওই পার্টিকুলার উইল, ওই জায়গাটা বুঝতে হবে। আর একটা আগের দিন একটা প্রশ্ন ছিল যেটা মিলার থিওরি, ওটা আমাকে ওইটা আছে। আর স্যার আরেকটা হচ্ছে যে মানে প্রত্যেক সপ্তাহে যদি একটা করে মক টেস্ট হয় তাহলে একটু খুব ভালো হয়, হয়তো 50টা বা 100টা প্রশ্ন। তাহলে ভালো হয়, মানে রিভাইজটাও হয়ে যাবে, প্লাস মানে প্রশ্ন সলভ করাও হয়ে যাবে। সব মিক্সড করে প্রশ্ন। এবার কি যখন ধরুন প্রশ্নটা করতে যাচ্ছি, ব্যাপারটা হচ্ছে কি যে কোনো কোটেশন আসছে, তো আমার মাথায় সাইকোলজিতে ওটাই কাজ করবে যে ওটা রুশোরই কোটেশন। কেন স্যার ওটা রুশো থেকেই প্রশ্ন করেছে বেছে। যদি লক থেকে আসে, লক থেকে প্রশ্ন করলে বোঝাই যাচ্ছে যে ওই কোটেশনটা লকের। কিন্তু পরীক্ষার সময় তো ওইভাবে আসবে না প্রশ্নটা যে না এটা বেছে বেছে করে দেবে। তো মানে আমার মনে হয় যে প্রত্যেক সপ্তাহে যদি একটা করে এরকম মক টেস্ট নেওয়া যায় যে কম্বিনেশন করে পরীক্ষা হবে, তাতে কে কত পাচ্ছে সেটা যদি দেখা হয় তো আমার মনে হয় ওটা বেটার হবে। মানে এটা আমার মত। এটা হবে, অলরেডি একটা কোর্স এরকম ভাবে তৈরি হয়েছে, তবে আলাদা তো কিছু পড়ালাম এগুলো সব সেটাতে তৈরি হচ্ছে। আমি তোমাদের ওখানে দেওয়া রয়েছে কোয়েশ্চেন, হবে ওটাও হবে, ওটাও হবে দু একদিন যাক। আমি এই মুহূর্তে ব্যস্ত রয়েছি 2000 নেটের এবারে যে কোয়েশ্চেনটা সেটাকে অ্যানালাইজ করার প্রায় শেষের দিকে, সেটা 15টা কোয়েশ্চেন আছে, সেগুলোকে আমি ইউনিট ওয়াইজ সেগ্রিগেট করছি, টপিক ওয়াইজ সেগ্রিগেট ট্রেন্ড বোঝার চেষ্টা করছি, কোন টপিক থেকে কতগুলো টপিক, কিছু টপিক যেমন খুব ডমিনেন্ট টপিক, বারবার ওখানে 3-4টে কোয়েশ্চেন এই দেখলাম বারবার গান্ধী, আমাদেরকেও খুব ক্লাসে পড়িয়ে ধীরে ধীরে পড়িয়েছে, এগুলো পিওয়াই কিউ সলভ প্র্যাকটিস সেট করিয়ে বাকি রাখিনি।
এবং অ্যানালিসিসও হয়েছে সেখানে। ফলে এই ধরনের পার্টগুলোকে একটুখানি স্পেশাল ফোকাস দিতে হয়। ডেমোক্রেসি থেকে যে আমাদের বেশ কত এগুলোকে একটুখানি ভালো করে ধ্যান দিতে হবে। এই কারণে আমার একটুখানি ওই জায়গাটাতে ব্যস্ত আছি। বাকি তোমার এগুলোও হবে যেগুলো বাই ওয়ান হবে। তবে প্র্যাকটিস সেট মানে তোমরা যেটা চাইছো ওটাও পাবে একদিনের মধ্যে। এমনি সপ্তাহে সপ্তাহে হ্যাঁ, মানে মক টেস্ট ধরুন মানে পরীক্ষা হবে এরকম একটা ব্যাপার যে না মক টেস্ট না ওটা আমার নিজেরই নেটের পরীক্ষা। আর সেখানটায় আমাকে পাস করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে। মানে এরকম যদি হয়ে যায় তাহলে ধরো তুমি একাই গোল্ড মেডেল পাবে, বাকিরা আর ভয়ে কেউ এখানে আর আসবে না দিন থেকে। বুঝতে পারলে না, তো? না স্যার, আই এগ্রি। এটা খুবই ভালো। আর একদম তোমাদের ঠিকই বলেছেন ২-৩-৪ স্যার। জনের জন্য ভালো। এখানে পড়ে ৩০ জন। দেখো সাধারণ ক্লাস হচ্ছে সেগুলোই ঠিকমতো জয়েন করতে পারে না তারা। পারে না। দুটোই একসঙ্গে কাজ করছে। এক তো করতে বলছি পারে না। ইউটিউবে যেরকম লাইভ করাতেন, লাইভ তো করাতে পারেন। মানে সপ্তাহে ১ দিনই সানডে করে ১ ঘন্টার জন্য করেন। ওখানে মানে উইকলি যে টপিক গুলো নিয়ে আলোচনা হলো, তারপরে যেরকম ১০০ টা প্রশ্ন আপনি সলভ করাতেন, এবার আমরা আমাদের মতন করে রিপ্লাই দিলাম। তো ওখানে সুবিধা হতো যে মানে কম টাইমের মধ্যে ১০ সেকেন্ড কি ২০ সেকেন্ডের মধ্যে যেরকম রিপ্লাই দিলাম, যেটা যেটা করে এসেছি আমরা পরীক্ষার আগে। লাইভ আসলে তো সবাই আমার মনে হয় লাইভের থেকে বেটার হবে যদি স্যার একটা গুগল ফর্ম হ্যাঁ, মানে দিয়ে আমারও টাইমটা বক্তব্য বেঁধে দিয়ে দেয়। আমি যে লাইভ র‍্যাপিড কারণ ফায়ার বললাম গুলো অনেক কেউ জয়েন করতে পারবে তাই বললাম। মানে না, না, একটু আমি বুঝতে শুধুমাত্র পারছি আমাদের গ্রুপে ব্যাপারটা। থাকবে তা তো নয়। লাইভ লাইভ থাকলে অনেক কেউ আসতে পারবে। বাইরের স্টুডেন্টরাও ওখানে জয়েন করতে পারবে। উইকলি এতে মানে এই কোয়েশ্চেন অ্যান্সার পার্টিসিপেশন করতে পারবে। না, সেটা যেরকম করে আমার একটা করছি। টার্মিনাল ওয়েতে একটা যদি স্যার হতো, উইকলিটা যদি একটু ওগুলো হবে। আমাকে একটুখানি গুছিয়ে নিতে দাও। ওয়েবসাইটটা আগে সবগুলো আপলোড করে নিই। ওয়েবসাইটেতে সব চলে যাক। তারপরে তোমরা ইউটিউবে লাইভও হবে। লাইভ গেলে তো আর হবে সেটা তো আমার নিজেরই ইচ্ছে সেগুলো করতে হবে। কিন্তু আগে তোমাদের প্রতি আমি দায়বদ্ধ যে তোমাদেরকে ভালো কোয়ালিটি এডুকেশন। তো সেই কারণে আগে তোমাদের জন্য আগে ফিল্ডটা রেডি করে নিই তারপরে এখন চিন্তার পেছনে চাইছি নামের স্যার পেছনে। বলছি স্যার যে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এর মানে এই যে বুক ইয়েটা সেটা কবে পাবো স্যার? মানে ওটা খুব ওইটা দরকার আমার। হুম। ওইটা তোমাদের মানে আমি পিডিএফটা না তো এভাবে পিডিএফ করে না আমার পড়তে ভালো লাগে না। মানে আমার ফোন থেকে পড়তে খুবই অসুবিধা হয় এটা। সে কারণে আমি ওই আপনি যেমন করে বাইন্ডিং করে নেন বা বাইন্ডিং করে দেন ওটা আমার সবথেকে সুবিধা হয় পরীক্ষার সময় পড়ার সময়। ভাইরাল হয়ে যায়। দিই না ওটা। আমি আর ২-১ দিন সময় নিচ্ছি। ২৪ তারিখ তো ২৬ তারিখে আমি পড়ছি। ২৬ তারিখ শনিবার ফ্রাইডে মনে হয়। ফ্রাইডে। বা রবিবারের শুক্রবার পড়ছে। পড়ছে। তাহলে ২৭ তারিখেই তোমাদেরকে কারা, কারা নেবে পারে অ্যাড্রেস পাঠিয়ে দাও। স্যার নেব, আমি নেব। পোস্টাল অ্যাড্রেস আমাকে ওই পাঠিয়ে দেবেন। পোস্টাল অ্যাড্রেস পাঠিয়ে দাও এবং লিখে দাও ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের মেটেরিয়াল নেবে। চলে যা খরচা আসবে তোমাদেরকে এখানে দেওয়া হবে, গুগল পে করে দেওয়ার আগেই। ঠিক আছে? ২৬ স্যার আমি তারিখেই কি করে দেবো। এসে নিতে পারি? হ্যাঁ, হ্যাঁ। এসে নিতে পারি? হ্যাঁ, হ্যাঁ। হবে? আসতে না পারলে আমি কখন আজকে যেমন স্যারের কাছে যাওয়ার আছে ওখানে। হ্যাঁ, বিকেটি স্যারের থেকে বা বিবি স্যারের থেকে নিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে এটা তুমি জেনারেল উইল আর রিয়েল উইলটা বুঝতে চাইলে, অ্যাকচুয়াল উইলটা বুঝতে চাইলে, জেনারেল উইল আর অ্যাকচুয়াল উইলের পার্থক্যটা কি আমি আরেকবার। জেনারেল উইলটা কি? জেনারেল উইল হচ্ছে সকলের উইল। সকলের কোন উইল? সকলের হচ্ছে ব্যক্তির প্রথম কথা হচ্ছে বুঝতে হবে দুই ধরনের ইচ্ছে। একটা ইচ্ছে হচ্ছে ব্যক্তির নিজের ইচ্ছে, সে নিজের উন্নতি চায়, নিজের মঙ্গল চায়। আর একটা উন্নতি সে সকলের মঙ্গল। কেন সকলের চায়? তার কারণ সে ভালো করেই জানে একাই সার্ভাইভ করতে সকলের উন্নতি। তাহলে যেটা নিজের তার ইচ্ছে সেটা হচ্ছে কিন্তু তার অ্যাকচুয়াল অপ্রকৃত ইচ্ছা যেটাকে। অ্যাকচুয়ালের সাথে অপ্রকৃত ভালো করে মনে রাখবে। অপ্রকৃত। অ্যাকচুয়াল উইল যেটা সেটা হচ্ছে অপ্রকৃত ইচ্ছা। প্রকৃত ইচ্ছা না। প্রকৃত ইচ্ছা কোনটা? প্রকৃত ইচ্ছা হচ্ছে ওইটাই সকলের যেটা ইচ্ছা। সকলের ইচ্ছা কি?
যে আমরা বেঁচে থাকবো। বেঁচে থাকবে তুমি একাই নিজের কথা ভাবলে শুধু বেঁচে থাকবে? বাঁচতে পারো না। সবার কথা ভাব। তাহলে তো সেটা হচ্ছে কি যে যখন ব্যক্তি সবার কথা ভাবছে, তার নিজের সার্ভাইভাল এর জন্যই ভাবছে সেটা। ডিরেক্টলি ভাবছে না, ইনডিরেক্টলি ভাবছে। যেহেতু সে সবার কথা ভাবছে, কমন গুড এর কথা ভাবছে, তার এটা হয়ে যাচ্ছে তার এটা রিয়েল উইল। এটাকে রিয়েল উইলটাকে বলা হচ্ছে। বোঝা গেল তো? এই যে রিয়েল উইল গুলোকে নিয়ে বলা হচ্ছে তার কি হচ্ছে রিয়েল উইল এর যে কালেকটিভ ফর্ম, প্রত্যেকটা মানুষের মধ্যে তার নিজের ইচ্ছেগুলোকে প্রাধান্য দেওয়ার পর যেগুলো পড়ে থাকছে সমাজের জন্য, সেগুলোকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে কালেক্ট করে যেগুলো কম্বিনেশন যেটা হচ্ছে কালেকটিভ ফর্ম, তার রিয়েল উইল। রিয়েল উইলটাকে বলা হচ্ছে জেনারেলি যে আমার রিয়েল, আমার আমার অ্যাকচুয়াল। আমার অ্যাকচুয়াল কোনটা? যেটা দিয়ে আমার ভালো হবে। ভালো হবে কোনটা? আমার এই মুহূর্তে হয়তো ভালো হবে যদি আমি এখন আমার ভালো হবে এই মুহূর্তে যদি আমি ১,০০,০০,০০০ টাকা উদাহরণ হিসেবে। আমার ভালো হবে কিভাবে? না আমার ভালো হবে এই ১,০০,০০,০০০ টাকা তো আমি পাবো, ঠিক আছে। যে পাশের বাড়ির লোকগুলোও যদি বা তোমরাও যদি সেখানে থেকে যদি ১,০০,০০,০০০ টাকা, আমিও চাই এটা। কেন চাই আমি? তার কারণ আমার কাছে ১,০০,০০,০০০ টাকা আছে, তোমার কাছে তো নেই। ১,০০,০০,০০০ টাকা দিয়ে আমি সারভাইভ কতদিন করতে পারি? যদি তোমার উন্নতি না, আমি কতদিন আমি আমার নিজের এন্টারটেইনমেন্ট কে বজায় রাখতে পারি? যদি তোমার উন্নতি, তোমার উন্নতি কিন্তু তোমার উন্নতি নয়। এটা টি.এইচ. গ্রিন আরো পরিষ্কারভাবে জলের মতো করে। যে ব্যক্তি যে নিজেকে ইন্ডিভিজুয়ালস ভাবছে, সে কিন্তু ইন্ডিভিজুয়াল নয়। তার ইন্ডিভিজুয়ালিটির মধ্যে কমন গুডস রয়েছে। তার ইন্ডিভিজুয়ালিটির মধ্যে কমিউনিটির রোল রয়েছে। কি কমিউনিটির রোল? ইন্ডিভিজুয়াল নিজেকে ইন্ডিভিজুয়াল ভাবছে, বাট দেয়ার ইজ আ পোর্শন অফ শেয়ার, এখানে বলা যেতে পারে যেটা হচ্ছে কমিউনিটি। কি কমিউনিটির যদি ভ্যালুস না দেয়, সে নিজেকে সারভাইভ করাতে পারবে, সে নিজের উন্নতিই করতে পারবে। তো ইন্ডিভিজুয়ালস কমিউনিটিকে বাদ দিয়ে কখনো কিন্তু হবে না। এটাই এখানে বলা হচ্ছে যে ব্যক্তির মধ্যে দুই ধরনের ইচ্ছে আছে। একটা ইচ্ছে হচ্ছে সে নিজের উন্নতি চায়, আর একটা হচ্ছে সে সকলের উন্নতি। কেন? কারণ ও জানে যে সকলে যদি উন্নতি না করে, আমি একাই উন্নতি করলাম, আমি একাই উন্নতি করে কি ঘোড়ার ঘাস কাটবো? একাই উন্নতি করে সার্ভাইভ করতে পারবো? আমার কাছে ধরে নাও এখন মুকেশ আম্বানি আছে। আমার কাছে এখন মুকেশ আম্বানি ধরে নাও যে ভারতবর্ষের সমস্ত সম্পদ বা পৃথিবীর সমস্ত সম্পদ সে পেয়ে গেছে। পেয়ে গিয়ে কি করবে? ও তো জানে যে তার তো বুদ্ধি অতটা নেই যে ওই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে সে হাজার রকমের ডিমান্ড তৈরি করে জনগণকে হ্যাপিনেস দেওয়ার চেষ্টা করবে। নাই, তার লিমিটেশন আছে। ব্যক্তি মানুষ হিসেবে তার লিমিটেশন আছে। সম্পদগুলোকে নিয়ে সে শুধু ব্যাংকেই জমা রাখে। আর কিচ্ছু। ব্যক্তির কাছে যদি সম্পদ না থাকে তাহলে কি করে ব্যক্তি তাহলে ব্যক্তি যদি সার্ভাইভ করতে না পারে, তাহলে ওরাও মুকেশ আম্বানি জায়গায় থাকতে পারবে অধপত। টাকা খাবে? টাকা তো খাবে না। তাহলে একজনের কাছে অত্যধিক বেশি সম্পদ থাকা বা একজনের ইচ্ছেগুলো ব্যক্তি স্বার্থ পূরণ হওয়া, তার যে একেবারে সেলফ যে উইশ, সেটা পূরণ হওয়ার অর্থ এটা একেবারেই নয় যে সে কিন্তু বাইরে যেটা আসে সেটা হচ্ছে যে সকলের উন্নতি হলে আমার উন্নতি। এটা তাহলে সকলের কথা যখন আমি ভাবছি এবং প্রত্যেকে যখন আমরা সকলের কথা ভাবছি, প্রত্যেকে যখন প্রত্যেকের কথা ভাবছি, আর এই প্রত্যেকের কথা যে ভাবছি, প্রত্যেকের এই ভাবনাগুলোকে এখানে বলা হচ্ছে কি রিয়েল উইল। প্রত্যেকের মধ্যে অন্যের সম্পর্কে একটা পজিটিভ ভাবনা যেটা কাজ, প্রত্যেকের মধ্যে নিজের সম্পর্কে একটা পজিটিভ ভাবনা কাজ করছে যে সে নিজের উন্নতি চায়। আর প্রত্যেকের মধ্যে আমি যেমন আমার ভালো ভাবছি, আমি ভাবছি তোমাদেরও ভালো হোক। আমি ভাবছি আমি পড়িয়ে খুব সুনাম অর্জন করবো, আমি এটাও চাইছি প্যারালালি যে তোমরাও বেশ ভালো আগামী দিনে প্রফেসর, ভালো গবেষক হও, এটাও চাইছি। আমি তো তখনই ভালো প্রফেসর হতে পারবো না, ভালো গবেষক হতে পারবো, যখন তোমরা আমার প্রশংসা করবে। নইলে তো হতে পারবো না। কাজে তোমরা এখানে কমিউনিটি, এই যে ১০ জন এখানে যে আছো, তোমরা কমিউনিটি, তোমাদের রোলটা আমার উপর ইন্ডিভিজুয়াল। তাহলে আমি ইন্ডিভিজুয়ালি যে আমি এখানে গর্ববোধ করবো আমি ভালো প্রফেসর, আমি ভালো প্রফেসর পারবো না যতক্ষণ না তোমাদের এখানে কন্ট্রিবিউশনসটা আমার উপরে, তোমাদের যতক্ষণ না এখানে অবদানটা আমার উপরে। তাহলে এই জায়গাতেই এখানে বলা হচ্ছে যে যেটা আমি নিজেকে দেখতে চাইছি সেটা আমার ইন্ডিভিজুয়াল। কিন্তু যখন আমি যখন আমার নিজের ভালোর জন্য যখন অন্যকেও আমি ভালো দেখতে চাইছি, তখন সেটা কি হয়ে যাবে না, তখন সেটা ব্যক্তির একটা রিয়েল উইল যে সকলকে সে ভালো দেখার মধ্য দিয়ে সে নিজেকে সার্ভাইভ করতে, কারণ সে জানে অ্যাকচুয়াল উইল দিয়ে সে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। অ্যাকচুয়াল উইল দিয়ে সে নিজের ডেভেলপমেন্ট একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু যদি সেখানে রিয়েল উইল থাকে, তাহলে সে কিন্তু লং টাইম কিন্তু সেখানে সার্ভাইভ করতে পারে, ডেভেলপমেন্ট। স্যার তাহলে অ্যাকচুয়াল উইলটা সেটা কি শুধু নিজের ভাবনাটা মানে নিজের জন্য ভাবা? হুম। ঠিক আছে। যেটাকে বলছে সেলফ উইশ, যেটাকে বলা হয় সেলফ উইল, যেটা নিজের উইল।
সেলফিশ যে ভাবনাটা ব্যক্তির, ঠিক আছে, নিজের স্বার্থের কথা সবসময় সেটা। আর ব্যক্তি আবার সকলের মঙ্গলের কথাও ভাবে, এটা হচ্ছে তার কিন্তু রিয়েল উইল। অ্যাকচুয়াল উইল আর রিয়েল উইলের মধ্যে এরকম পার্থক্য। অ্যাকচুয়াল উইলকে বলেছেন অপ্রকৃত ইচ্ছা, রিয়েল উইলকে বলেছেন প্রকৃত ইচ্ছা। এই রিয়েল উইল গুলো প্রত্যেকের মধ্যে আমাদের এরকম রিয়েল উইল আছে। আমি চাইছি যে তোমাদের ভালো হোক, তোমরা চাইছো আমার ভালো হোক, তো আমি প্রত্যেকের সম্পর্কে ভালো চাই। তাহলে ওই যে রিয়েল ইচ্ছেগুলোকে নিয়ে আমরা কি করলাম, একটা কম্বিনেশন যেটা করলাম সেটা হচ্ছে জেনারেল। বোঝাতে পেরেছি এবার? ক্লিয়ার হয়েছে না হয়নি ঝিলিকের? আছে? হ্যাঁ স্যার, হয়েছে হয়েছে। ওকে। আর কারো কিছু প্রশ্ন বলো, যদি কিছু বোঝার থাকে বলো। আগামীকাল আমরা আবার এগুলো চর্চা। স্যার আমাকে একটু গভর্নমেন্টের ব্যাপারটা একটু বোঝাবেন? সরকার, সরকারের হুম। বিষয়টা হচ্ছে যে মানুষ চুক্তি করে কি করলো না, চুক্তি করে জেনারেল উইল তৈরি করলো। চুক্তি করে এগ্রিমেন্ট করার পর জেনারেল উইল তৈরি করলো। জেনারেল উইলে কি হবে, তিনি বলছেন যে জেনারেল উইল কোনো রিপ্রেজেন্টেশনস হবে না, এটা মেইনলি হবে মানে এটা পার্লামেন্টের মতো রিপ্রেজেন্টেটিভ ব্যবস্থা সেই রকম করতে হবে না। এটা তিনি বলার চেষ্টা করলেন যে এটা কি হবে, তার বক্তব্য হচ্ছে এটা হবে আমাদের এখানে লেজিসলেচারে আমরা দেখতে পাবো কি, তার বক্তব্য হচ্ছে লেজিসলেচারে আমাদের জেনারেল উইলে রিফ্লেকশনস থাকবে, অর্থাৎ সবাই আমরা নিজেদের যে ইচ্ছেগুলোকে ওখানে গিয়ে করলাম সবার কাছে, সবাই সবার হয়ে এখানে আইন তৈরি করব, অর্থাৎ সবাই এখানে আইন তৈরি করার কাজে অংশগ্রহণ করবে। এটা হচ্ছে কিন্তু লেজিসলেচার। আবার এখানে দেখবে যে লেজিসলেচার থেকে আবার এক্সিকিউটিভকে আলাদা করা হচ্ছে, লেজিসলেচার থেকে এক্সিকিউটিভকে আলাদা করা হচ্ছে এবং বলা হচ্ছে লেজিসলেচারের কাজটা হয়তো সবাই করতে পারে ভালো, সবার কাছ থেকে হয়তো ডিসিশন, তাদের হয়তো অপিনিয়ন্স নেওয়া হবে, ভোটাভুটি হবে, ওকে। শাসনটা সবার দ্বারা কিন্তু সম্ভব নয়, সবাইকে মিলে নিয়ে শাসন হবে, শাসনটা কিন্তু সম্ভব নয়। শাসনের জন্য কতগুলো স্পেশালিটির প্রয়োজন, একটা বিশেষত্ব আছে, সেটা একটা কিন্তু নির্দিষ্ট একটা জায়গা, সেটা নির্দিষ্ট ডিসিপ্লিন আছে, এটা কিন্তু সম্ভব নয়। এটা মনে করে দেখো, যে জন লকের কথা মনে করে দেখো, জন লক কি বলেছিলেন, সবাই সবাইকে শাসন করছে, সবাই সবার বিচার করছে, একটা ইকুয়ালিটির পরিবেশ আছে, কিন্তু মানুষের মধ্যে হিউম্যান নেচার কি বলেছিলেন তিনি, যে হিউম্যান নেচারের মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে যে সে যখন নিজের প্রসঙ্গ যখন আসে, সে যখন বন্ধু বান্ধবের প্রসঙ্গ, আত্মীয় স্বজনের প্রসঙ্গ আসে, সে তখন কিন্তু সেখানে কি হয়ে যায়, সে তখন কিন্তু সেখানে বায়াসড হয়ে পড়ে, সে কিন্তু নিরপেক্ষভাবে বিচার করতে। ফলে কি হয়ে যায়, ধীরে ধীরে প্রকৃতির অবস্থা কি হলো, প্রপার একটা অথরিটি না থাকার ফলে প্রকৃতির রাজ্য কি হয়ে গেল, একটা নৈরাজ্যের পরিবেশে পরিণত। এই কথাটা তিনি বলেছিলেন, জন লক বলেছিলেন, এই কথাটা আমরা দেখেছি। লকও এসে এই কথাটাই এখানে রুশো, যে এইরকম শাসন করার কাজে বলতে পারো যে এখানে সবাই সবাইকে শাসন করলে কি হবে, আলটিমেটলি হবে না শাসনটা। তিনি এই কথাটাকে ডিরেক্টলি কোট করেননি, কিন্তু এই ধরনের একটা কিন্তু আইডিয়া দিয়েছিলেন যে সবাই সবাইকে শাসন করবে, এটা কিন্তু সম্ভব নয়। এটা সম্ভব নয়, এটা একটা স্পেশালিটি আছে, সবার দ্বারা শাসন করা সম্ভব নয়, সবার দ্বারা শাসন হবে এটা সম্ভব নয়। শাসনের কাজটার একটা স্পেশালিটি আছে, সেটা সেরকম ভাবে করতে হবে এবং সেটা একটা নির্দিষ্ট সরকারের মাধ্যমেই হবে, এক্সিকিউটিভের মাধ্যমেই হবে, তাদেরকে সেখানে ছেড়ে দিতে হবে। কাজে যখন ল তৈরি করার কাজ থাকবে তখন সেটা হবে স্টেটের কনসেপ্ট, যখন সেটাকে শাসন করার প্রসঙ্গ আসবে তখন সেটা সোভরেনের কনসেপ্ট চলে আসবে। সোভরেন এই জায়গাটাতে তখন কি হবে না, তার যত পাওয়ার দরকার সে তখন সমস্ত পাওয়ার নিয়ে এখানে কাজ করবে, অর্থাৎ ডেমোক্রেসিকে ভ্যালুস দিয়েই এখানে কিছু মানুষই হয়তো শাসন করবে, সরকার শাসন করবে, সরকার মানে ওই নির্দিষ্ট কিছু মানুষই শাসন করবে, তো সেই মানুষদেরই শাসন কি হবে না দেশে লাগু হবে। কিন্তু যেহেতু তারা স্পেশালিটি, তার প্রয়োজন আছে, তার যেহেতু সর্বশক্তিমান হওয়ার প্রয়োজন আছে, তো স্বাভাবিকভাবেই তখন আমরা দেখতে পাচ্ছি একটা ফাঁক তিনি রেখে দিলেন লেজিসলেচারকে, তার মানে তিনি চাইলে বাইপাসও, কারণে ওনাকে টোটালিটারিয়ান হিসেবে সমালোচনা করা, নামটা তোমার বোঝা গেছে, এটাই হচ্ছে তার সরকারের। হ্যাঁ ক্লিয়ার স্যার। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আর বলো, আর কারো কিছু জানার আছে, বোঝার আছে? স্যার স্যার আপনি বললেন যে লকের স্টেট অফ নেচারে সবাই সবাইকে শাসন করছে, কিন্তু
মানে আমার যতদূর মনে পড়ছে বা আমি ভুল হতে পারি, যেখানে লকের যে স্টেট অফ নেচার ছিল যেখানে সবাই সবাইকে শাসন করছে না মানে সবাই যেখানে যদি ইন্ডিভিজুয়াল সবাই নিজেকে কিভাবে শাস্তি দিতে পারে। মানে এই কনসেপ্টটা ছিল যে মানুষ নিজেকে কি শাস্তি দেবে? সবাই সবাইকে করছে না। মানে কাউকে করে দিচ্ছে না যে শাস্তি দিচ্ছে না। এখানে বলতে চাইছে যে মানুষ নিজেকে শাস্তি দিতে পারে না। মানে যখন নিজেকে শাস্তি দেবে তখন মানুষ কখনোই সেটা আসলে প্রকৃতির আইনের মধ্যে পড়ছে না। তো সেইজন্য সেখানে আরেকটা গভর্নমেন্ট দরকার যে ওই শাস্তি দেবার ব্যাপারটা আনবে বা আমাদের যে ন্যাচারাল রাইট গুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করবে। এটা তো এক প্রকার শাসনই, না কিছু। না, ওটা বলছি না। আপনি যে বললেন না যে সবাই সবাইকে মানে শাস্তি দিচ্ছে, ওই ব্যাপারটা তো ছিল না। এখানে নিজেকে সবাইকে শাস্তি শাস্তি দিচ্ছে মানে কি, সবার ক্ষমতা আছে, সবাই যেহেতু এখানে ইকুয়াল, তাই সবাই এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারে শাসন প্রক্রিয়া। এবং সবাই মানে সে নিজেকে শাসন করতে পারছে না, কিন্তু অন্যের হয়ে সে শাসন করছে। নিজের যখন প্রসঙ্গ আসছে তখন সে বায়াস্ট হয়ে পড়ছে। অন্যের যখন প্রসঙ্গ আসছে তখন সে আবার সেখানে দেখা গেল যে সেখানে সে নিজের ইগোর স্যাটিসফাইড করছে। শত্রুতা জায়গা থেকে সে তখন হয়তো দেখা গেল বেশি পানিশ করছে, হ্যাঁ, বা নিরপেক্ষভাবে করছে না, বা পক্ষপাতিত্ব করছে, বেশি করে পানিশমেন্ট, তাই তো? নিরপেক্ষটা তখন সেখানে অ্যাটলিস্ট নিরপেক্ষ হয়তো থাকছে সেখানে, তারপরও বলতে পারি নিজের যখন প্রসঙ্গ আসছে তখন সে বায়াস্ট হয়ে যাচ্ছে। এই ধরনের বিশেষত্বগুলো সে, হুম। তাই বললাম তো, তাই না? হ্যাঁ, এটা না তো ওই জায়গাটা বলে না ওইজন্য কনফিউশন হয়ে গেলেন যে সবাই সবাইকে শাস্তি দিচ্ছে। আমি এই ব্যাপারটা মানে ইগনো মেটেরিয়াল যেটা পড়লাম সেটা মানে সবাইকে শাস্তি নিজেকে দিচ্ছে শাস্তি এরকম, দিতে পারবে না তাই ওখানে গভর্নমেন্ট আনতে চাইছে। কারণ মানুষ তো সবাই এখানে ইন্ডিভিজুয়াল হয়ে আছে। না না, প্রশ্নটা হচ্ছে যে সবাই সবাইকেই শাস্তি দিচ্ছে, বিষয়টা ভালো করে, সবাই সবাইকেই শাস্তি দেওয়ার চেষ্টা করছে, নিজেকে কেউ দিচ্ছে না। মানে ওকে। আমি তোমাকে দেবো কিন্তু আমি আমাকে দিতে পারছি না, আমি দিচ্ছি না, দিতে পারবো না, দিচ্ছি না। আমার নিজের নিজের কাছে আমি যখন নিজের প্রসঙ্গ আসে তখন আমি সেলফিশ হয়ে যাই। এটাই বললাম যে সবাই সবাইকে শাস্তি দিচ্ছে, নিজেকে কেউ দিচ্ছে, এটাই তো দুর্বলতা। তার মানে কি হলো? তার মানে একটা হায়ার অথরিটির প্রয়োজন ছিল, হায়ার অথরিটি ওখানে কেউ, যেহেতু সমাজ আবার, তখনই মানুষের মধ্যে ওই র্যাশনালিটি যেহেতু অ্যাটলিস্ট বেঁচে ছিল, তারা সেখান থেকে বেরিয়ে এসে তারা কি করলো, থার্ড পার্টি তৈরি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বলো সায়ন্তন, কি বললে? স্যার আপনি বলেছেন যে ভল্টেয়ার রুশোকে বলেছিলেন মিস্টিরিয়াস ম্যাডম্যান। এর প্রত্যুত্তরে স্যার রুশো ভল্টেয়ারকে কি বলেছিলেন? যে তিনি শ্রদ্ধাহীন একটা এই ধরনের, না ইংলিশটা, হ্যাঁ ইংলিশের টার্মটা কি ছিল? বলে দিচ্ছি, দাঁড়াও দেখে এক্স্যাক্ট বলে দিচ্ছি। এখানে তিনি যে টার্মিনোলজিটা ব্যবহার করেছিলেন ওনার জন্য, সেটা হচ্ছে, ওনার জন্য যে টার্মিনোলজিটা উনি ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে তিনি বলেছিলেন যে মিন সোল বলেছিলেন, মিন সোল, হিনোমনা বলেছিলেন, হিনোমনা, ছোট মন যেটা, হিনোমনা, মিন সোল, MEAN, মিন SOU, মিন সোল। আর একটা কথা তিনি বলেছিলেন ভল্টেয়ারকে, সেটা হচ্ছে শ্রদ্ধাহীনতার সিঙ্গা, শ্রদ্ধাহীনতার সিঙ্গা, এটাকে বলা হচ্ছে ট্রাম্পেট অফ এমপিটি, ট্রাম্পেট, TRUMPET, ট্রাম্পেট অফ ইম্পিটি, IMPIETY, ট্রাম্পেট অফ ইম্পিটি, ট্রাম্পেট অফ ইম্পিটি বলেছে। ঠিক আছে? শ্রদ্ধাহীনতার থ্যাংক ইউ স্যার। শ্রদ্ধাহীনতার সিঙ্গার, তালবস্বয় হিস্যিকার আর গয় আকার, এইরকমই তার বানান শিখি, কাল বলছি বোধহয় এরকমই বানান। যাই হোক, বুঝতে পারলেই হলো, না তোমরা স্যার বুঝেছো। ঠিকই বলছেন। শ্রদ্ধাহীনতার সিঙ্গা বলেছেন, ট্রাম্পেট অফ ইম্পিটি। ঠিক আছে? মনে রেখো এগুলো, মনে রেখো সুন্দরভাবে, এগুলো কাজে আসবে, তোমার পরীক্ষায় আসতে পারে। প্র্যাকটিসের তো যখন দেবো আমি তখন থাকবেই, পরীক্ষাও যখন নেব তখন একটা ইউনিট থেকে 4-5 মানে যেটা তোমরা এই পরীক্ষা 100টা থাকবে, 2 ঘন্টা পাক্কা 2 ঘন্টাই দেওয়া থাকবে, আর বেশি। সব ধরনেরই কোয়েশ্চেন থাকবে সেখানে, কোয়েশ্চেন থাকবে সেখানে, কোয়েশ্চেন্স থাকবে আমাদের, অ্যাসারশন রিজনও থাকবে সেখানে, অনেকগুলো স্টেটমেন্টও থাকবে সেখানে, আবার কিন্তু সেখানে আবার সিকোয়েন্সও মেলাতে দেবে, সেই ধরনেরও কোয়েশ্চেন। একটা সুন্দর একেবারে
ভালো রকম কিন্তু তৈরি থাকো সেটা এখন থেকে নাও, যাতে রেডি। ঠিক আছে, বাকিটা বোঝা গেছে। দীপান্বিতা বলো, বুঝতে অসুবিধা হয়েছে কোথাও কিছু? না স্যার, ঠিক আছে। তুমি ক্লাসে চুপচাপ থাকো কেন? তোমার মনে প্রশ্ন আসে না? স্যার হয়ে যায় সলভ, মানে অন্য দিদিরা যখন করে তখন। তো তুমি কোয়েশ্চেন গুলো সলভ করছো? হ্যাঁ স্যার করেছি, লকটা আমার হয়নি, আমার লকটাতে একটু অসুবিধা হচ্ছে। মানে আমি করতে গেছিলাম, মোটামুটি 40টা মতো কোশ্চেন করেছি, তারপরে মনে হচ্ছে যেন আমার হচ্ছে না, আমাকে আরেকটু ভালো করে এটা পড়তে হবে এবং আপনার লেকচারটা আরেকবার শুনতে হবে, সেই জন্য আমি ওটা বাদ দিয়ে দিয়েছি। তো আমি চুপচাপ দেখতে এই জায়গায় না স্যার, বুঝতে পেরেছি। আমারও কিছু জায়গায় কনফিউশন হয়েছিল, তবে ওই দীপিকা ওই সরকারের ওই কোশ্চেনটা করেছে, ওইখানটা আমি বুঝেছি। আমি ওই এক্সিকিউটিভ আর হ্যালো আর এক্সিকিউটিভ আর লেজিসলেচরের যে পার্থক্যটা, আমার ওই জায়গাটা একটুখানি কনফিউশন হয়েছিল। ওই জায়গাটা আমি বুঝতে পারিনি, তো তখন ও কোশ্চেনটা করেছিল যে সরকারটা নিয়ে, তো ওখানটা আপনি বললেন তো বুঝতে পেরেছি। আর বলো, নাজমুন নেশা ও একই ক্যাটাগরিতে আছে। বুঝতে পেরেছি দাদা, অসুবিধা হয়নি। যখন হয় অন্যরা যখন বলে সেই জায়গাগুলো বুঝে যায়, ওই কারণে আর জিজ্ঞেস করিনি। আর সঙ্গীতা কোতাল, আর অবস্থা বোঝা যাচ্ছে? আছো? যাই হোক, তাহলে আজকে এখানেই থাক, আগামীকাল আমরা চেষ্টা করব জন লকের কোয়েশ্চেন গুলো সলভ করে। ভুল যেগুলো হচ্ছে ভালো, স্যার রুশো সরি সরি আছি কোয়েশ্চেন গুলো। চলো চলো, বাই, গুড নাইট। গুড নাইট স্যার।